ক্লাসে ঢুকছি। আচ্ছা। ওকে, ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে এখন? সাউন্ডে কোনো প্রবলেম নাই? সাউন্ড প্রবলেম? বলো তো, সাউন্ড এখন ঠিক আছে কিনা? ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা বলো দ্রুত। ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? ইয়েস, নো প্রবলেম মানে কি? নো প্রবলেম, অনলি প্রবলেম, অল ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো দেখো, আমরা চলতরিতের একেবারে লাস্টের দিকে, আমাদের 2টা ক্লাস লাগবে আজকে দিয়ে, আরেকটা ক্লাস লাগবে 16 নম্বর 17 নম্বর, তাহলে আমাদের চলতরিত শেষ হয়ে যাবে। তো আমরা চলতরিতে, তোমরা একটু কমেন্ট করো, আমি ভুলে গেছিলাম গ্যালভানোমিটার টপিকটা কি পড়ছিলাম? বলো তো, গ্যালভানোমিটার টপিকটা কি পড়ছিলাম? না। ওকে, তাহলে আমরা আজকে গ্যালভানোমিটার, ভোল্টমিটার এবং অ্যামিটার, এই 3টা টপিক নিয়ে আলোচনা করব। আমরা গ্যালভানোমিটার, অ্যামিটার এবং ভোল্টমিটার, এই 3টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। আসো, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার, ঠিক আছে? গ্যালভানোমিটার, একটা গ্যালভানোমিটার, এটা আমরা কেন ব্যবহার করি? এটা আমরা ব্যবহার করি হচ্ছে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করার কাছে। তো কিভাবে গ্যালভানোমিটার কারেন্টের অস্তিত্ব নির্ণয় করে? গ্যালভানোমিটারের যে কাটা, সেই কাটা যদি বিক্ষেপ দেয়, তাহলে আমরা বুঝবো যে ওই লাইনের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। আর যদি গ্যালভানোমিটারে কাটা না নড়ে, যদি বিক্ষেপ না দেয়, তাহলে আমরা বুঝবো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ওকে, সাউন্ড প্রবলেম? দাদা দাদা, সাউন্ড আসে না। এবার দেখো তো ঠিক আছে কিনা? এবার দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, তাহলে দেখো, গ্যালভানোমিটার এটা কিভাবে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করে। কোনো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, আমি যদি ওই তারে গ্যালভানোমিটার যুক্ত করি, তাহলে কাটার বিক্ষেপ দিবে। আর কাটার যদি বিক্ষেপ দেয়, তাহলে আমরা বুঝবো ওই লাইনের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট আছে। আর যদি কাটার বিক্ষেপ না দেয়, তাহলে আমরা বুঝবো ওই তারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। কাটার বিক্ষেপ যদি শূন্য দাগে সোজাসুজি থাকে, কাটার বিক্ষেপ যদি না দেয়, কাটার বিক্ষেপ যদি শূন্য দাগে সোজাসুজি থাকে, তাহলে আমরা বুঝবো ওই তারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। এভাবে আমরা গ্যালভানোমিটারের সাহায্যে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করি, কারেন্ট আছে নাকি না এই জিনিসটা আমরা বুঝতে পারি। এটা কোন কাজে ব্যবহার করা হয়? ওই যে মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। তা আমরা মিটার ব্রিজ বা হুইটস্টোন ব্রিজ একটা গ্যালভানোমিটার যুক্ত করি, ব্যালেন্স কন্ডিশনে আছে কিনা ওই গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ দেখে আমরা বুঝি। যদি গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ শূন্য হয়, তাহলে আইজি অর্থাৎ গ্যালভানোমিটার কারেন্ট শূন্য হবে, দেন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে। তো এই নীতির উপর ভিত্তি করে আমরা মিটার ব্রিজ তৈরি করি, তারপর সেই মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয় করি, যে জিনিসগুলো আমরা অলরেডি দেখছি। এবার তোমাকে আমি একটু দেখাই যে একটা গ্যালভানোমিটার এটা আসলে দেখতে কেমন।
তো তুমি যদি গুগল সার্চ করো তাহলে তুমি গ্যালভানোমিটারের চিত্র পেয়ে যাবা। তুমি গুগল সার্চ করলে গ্যালভানোমিটারের অনেক চিত্র পেয়ে যাবা। আর তারপর আমি ধরো একটু এঁকে দেখাচ্ছি যে একটা গ্যালভানোমিটার দেখতে অনেকটা এরকম, গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার দেখতে অনেকটা এরকম। এখানে ধরো দুইটা বোতাম থাকে, এই একটা বোতাম আর এই একটা বোতাম, এই যে ধরো দুইটা বোতাম থাকে এখানে। আর এইটা হচ্ছে গ্যালভানোমিটারের স্ক্রিনটা। এই স্ক্রিনের এখানে এই যে এইখানে কাটা যুক্ত থাকে, এই যে ধরো একটা কাটা, আর তারপরে এরকম দাগ কাটা থাকে, ধরো এটা এই যে জিরো দাগ, তারপরে এরকম দাগ দেওয়া থাকে, ঠিক এইভাবে এরকম এই পাশে দাগ দেওয়া থাকে। এখন আমি ধরো কোনো তারে কারেন্টের অস্তিত্ব আছে কি নাই এটা বুঝতে চাই, তাহলে আমরা কি করব, ওই তারে এই গ্যালভানোমিটারটাকে যুক্ত করব। তাহলে এক প্রান্তে এই বোতামটা আর এক প্রান্তে এই বোতামটা এইভাবে যুক্ত করে দেব। তাহলে এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে, এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে। যখন এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে, এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের ভেতরে কয়েল আছে, গ্যালভানোমিটারের ভেতরে কয়েল আছে। এই যে কয়েলটা, এই কয়েলটা নড়ে উঠবে। কেন নড়ে উঠবে? গ্যালভানোমিটারের মধ্যে এরকম কয়েল আছে, এরকম তার কুণ্ডলী আছে, এরকম পেঁচানো তারের কুণ্ডলী আছে, এরকম পেঁচানো তারের কুণ্ডলী, এরকম এরকম পেঁচানো তারের কুণ্ডলী আছে। তো যখন এই তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, এই যে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এই যে বোতামে যাচ্ছে, তারপরে এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ঘুরে আবার এই রাস্তা দিয়ে কারেন্ট বের হয়ে আসতেছে। এই যে এখান থেকে কারেন্ট যাচ্ছে, গিয়ে এই কয়েলের মধ্য দিয়ে ঘুরে কারেন্ট আবার এখানে বের হয়ে আসতেছে। গ্যালভানোমিটারের মধ্যে একটা ছোট ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা হচ্ছে নর্থ পোল, এটা ধরো সাউথ পোল, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা তড়িৎবাহী তার কুণ্ডলী থাকে, তাহলে ওই তড়িৎবাহী তার কুণ্ডলীতে টর্ক প্রযুক্ত হয়। এই যে কুণ্ডলী, এই কুণ্ডলীর মধ্য দিয়ে যদি এই ডিরেকশনে এরকম কারেন্ট ঘুরে আসে না, তাহলে এই কুণ্ডলীতে টর্ক প্রযুক্ত হবে। আর তুমি জিজ্ঞেস করতে পারো, ভাই কেন টর্ক প্রযুক্ত হবে, কিভাবে টর্ক প্রযুক্ত হবে, এই জিনিসটা তুমি জিজ্ঞেস করতে পারো। দাদা ক্লাস করা যায় না কেন, কি হয়েছে? একটু ল্যাগ করতেছে। আচ্ছা তাহলে একটু ফেসবুক দেখো, ফেসবুকে চলে যাও। তাহলে এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট যখন আসে, তখন এই কুণ্ডলীতে টর্ক প্রযুক্ত হয়, আর টর্ক প্রযুক্ত হয়ে গেলে কুণ্ডলীটা ঘুরে ওঠে। তো এই যে কুণ্ডলী ঘুরে ওঠে, এই যে নীতি, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়া, এই যে কুণ্ডলীতে টর্ক প্রযুক্ত হয়, এই নীতির উপর কাজে লাগিয়ে কিন্তু মোটর তৈরি করা হয়, ফ্যান তৈরি করা হয়। ঠিক আছে, তোমরা যে সিলিং ফ্যান গুলা দেখো বা টেবিল ফ্যান যেটাই দেখো না কেন, এই ফ্যান গুলার মধ্যে কিন্তু এরকম তারের কুণ্ডলী আছে। তো কি হয়, ওই কুণ্ডলীর মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, তখন এই কুণ্ডলীতে, ওই সলিনয়েড কুণ্ডলীতে টর্ক প্রযুক্ত হয়, ফলে ওটা ঘোরে। আর যখন যখন এই কুণ্ডলীটা ঘুরবে, ওর সাথে যদি আমি তিনটা পাখা যুক্ত করে দিই, ধরো এই কুণ্ডলীটা ঘুরবে, তার সাথে আমি তিনটা পাখা যুক্ত করে দিলাম, কুণ্ডলীটা ঘুরবে, তো পাখা যুক্ত করে দিলাম, তাহলে সাথে পাখাও ঘুরবে, তুমি বাতাস পাবা। তো এই নীতির উপর ভিত্তি করে কিন্তু এই যে ফ্যান, মোটর এগুলা তৈরি করা হয়। বুঝতে পারছো? এখন এই গ্যালভানোমিটারের মধ্যেও এরকম একটা ছোট তারের কুণ্ডলী আছে। তো এই কুণ্ডলীর সাথে গ্যালভানোমিটারের কাঁটা যুক্ত থাকে, এই যে এরকম এই কাঁটাটা এই যুক্ত থাকে। তুমি কুণ্ডলীটাকে দেখতে পাও না, কুণ্ডলীটার ভেতরে আছে, তুমি শুধু এই কাঁটাটাকে বাইরে থেকে দেখতেছো। তাহলে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তখন এখানে টর্ক প্রযুক্ত হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য টর্ক প্রযুক্ত হবে। আর টর্ক প্রযুক্ত হলেই এই যে কাঁটাটা, মানে কুণ্ডলীটা যেহেতু ঘুরে যাবে, তাহলে কুণ্ডলীর সাথে কাঁটাটা ফিক্সড করে লাগানো, তেল তো বলার অপেক্ষা রাখে না, সাথে সাথে কাঁটাটা একটু ঘুরে যাবে। আর কাঁটার ঘোড়া দেখে আমি বুঝতে পারবো যে কারেন্ট আছে। আর কাঁটা যদি না ঘোরে, তার মানে এই লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় নাই, কারেন্ট নাই। তাহলে এইভাবেই আমরা বুঝতে পারবো, গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ দেখে কারেন্টের অস্তিত্ব আছে নাকি নাই, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে গ্যালভানোমিটার। এখন আমরা গ্যালভানোমিটারকে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে চাই। কেন? এই গ্যালভানোমিটারের যে কুণ্ডলী, যে কয়েল, এই কয়েলটা ছোট্ট একটা কয়েল, ছোট্ট একটা তারের কুণ্ডলী। আমাদের যে ফ্যানগুলা, সিলিং ফ্যানগুলা, ওখানে তার কুণ্ডলী কিন্তু অনেক। তোমরা দেখবা যে কোনো, মনে করো এই যে ভাঙারি দোকান বা দোকানগুলা যেগুলা আর কি আছে, ওখানে দেখবা ফ্যান ট্যান যখন খোলে, দেখবা এর ভেতরে তারের, তামার তার পেঁচানো আছে, তারের কুণ্ডলী আছে, ওখানে অনেক বেশি তার কুণ্ডলী থাকে। কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে ছোট্ট একটা কয়েল থাকতে হবে। আমার তো এই কাটা ভন ভন করে ফ্যানের মতো ঘোরার দরকার নাই, তো এখানে ছোট্ট একটা তারের কুণ্ডলী থাকে। এখন এই তার কুণ্ডলীর মধ্য দিয়ে যদি অনেক বেশি কারেন্ট যায়, তখন কিন্তু এই তার কুণ্ডলী পুড়ে যাবে।
এই যে কয়েল, এই কয়েল কিন্তু গলে যাবে, তার কুণ্ডলী কিন্তু পুড়ে যাবে, বুঝতে পারছো, যদি অনেক বেশি কারেন্ট যায়। তো এটা তো ভালো না। আমরা গ্যালভানোমিটারকে রক্ষা করতে চাই, তড়িৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে চাই। তো অনেক বেশি কারেন্ট গিয়ে যদি গ্যালভানোমিটারের কয়েলটা পুড়াই দেয়, এত দাম দিয়ে গ্যালভানোমিটার কিনে নিয়ে আসলাম, তো অনেক বেশি কারেন্ট গিয়ে গ্যালভানোমিটারের কয়েলটাকে পুড়াই দিল, গ্যালভানোমিটার নষ্ট হয়ে গেল, এই গ্যালভানোমিটার দিয়ে তো পরবর্তীতে আর কোনো কাজ করা যাবে না। তো এইটা হচ্ছে সমস্যা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গ্যালভানোমিটারটাকে বাঁচায় রাখতে হবে, গ্যালভানোমিটারটাকে রক্ষা করতে হবে। কারণ গ্যালভানোমিটারটাকে রক্ষা করতে হবে, আবার এর সাহায্যে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এই যে কুণ্ডলীর রোধ, এটা হচ্ছে জি, গ্যালভানোমিটারের রোধ জি। এর মধ্য দিয়ে যদি অনেক বেশি কারেন্ট যায়, কারেন্ট গিয়ে গ্যালভানোমিটারের কয়েলটাকে পুড়াই ফেলতে পারে। আমরা চাই গ্যালভানোমিটারের কয়েলটাকে পুড়তে দিব না, তড়িৎ দুর্ঘটনা ঘটতে দিব না, রক্ষা করব। তুমি এখন বলতে পারো তাহলে ভাই একটা কাজ করেন, গ্যালভানোমিটারটাকে যে তারে কারেন্ট বেশি আছে সেই তারের সাথে যুক্ত করিয়েন না। গ্যালভানোমিটার তো কারেন্টের অস্তিত্ব নির্ণয় করে, তাহলে যে তারে কারেন্ট বেশি আছে সেই তারে গ্যালভানোমিটারটাকে যুক্ত করিয়েন না। তো কারেন্ট, কোন একটা তারে কারেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আবার থাকলে পরে কারেন্ট বেশিও থাকতে পারে, কারেন্ট কমও থাকতে পারে। এখন কথা হচ্ছে আমি তো জানি না, আমি যদি জানতামই যে তারে কারেন্ট আছে, তাহলে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করার জন্য আমার তো গ্যালভানোমিটারকে আনার প্রশ্নই ওঠে না। কি কথা বুঝছো? তাহলে আমরা জানি না বিধায় কারেন্টের অস্তিত্ব নির্ণয় করার জন্যই তো গ্যালভানোমিটারটাকে ব্যবহার করতেছি, ঠিক আছে? আমরা জানি না বিধায় কারেন্টের অস্তিত্ব নির্ণয় করার জন্যই। দাদা একটু দেখেন, নেট সমস্যা। ফেসবুকেও সমস্যা। কিন্তু দুঃখের বিষয় আগের ক্লাস না বুঝতে পারছি। কেমন আছেন দাদা? দাঁড়াও দেখি কি সমস্যা, দেখি। কই সমস্যা নাই তো, কি বলে সমস্যা? এদের মার দিতে হবে, এদের ধরে। কই সমস্যা তো দেখছি না দাদা। 24 ইঞ্চির সাথে আচ্ছা, প্রবলেম কিছু দেখা যাচ্ছে না তো। এখন ঠিক আছে ভাই, ওয়েব অ্যাপে ঠিক আছে দাদা। আচ্ছা, ওয়েব অ্যাপ বা ফেসবুক যেখানে ঠিক আছে তোমরা সেখানে করো, ঠিক আছে? কমেন্ট দেখতে গেলে আর পড়াইতে পারবো না, কমেন্ট দেখতে গেলে আর পড়াইতে পারবো না, ঠিক আছে? সময় নষ্ট হবে। তোমরা যেখানে ঠিক আছে, ফেসবুকে ঠিক থাকলে ফেসবুক থেকে করো, ওয়েব অ্যাপে ঠিক থাকলে ওয়েব অ্যাপে করো, আর না হলে রেকর্ড করো, ঠিক আছে? আজকের ক্লাস বাদ দেওয়া যাবে না। তাহলে যেটা বলতেছিলাম, কারেন্ট আছে নাকি নাই সেটা জানি না বিধায় তো গ্যালভানোমিটার। কারণ যদি কারেন্ট আগে থেকে ধরো জানি আমি যে বেশি আছে, তাহলে তো আমি গ্যালভানোমিটারকে লাগাবোই না, গ্যালভানোমিটারকে ওইখানে তো আমি রিস্ককেই ফেলবো না। তাহলে আমরা গ্যালভানোমিটারকে আসলে বাজি রাখতেছি, কারেন্ট থাকতে পারে নাও পারে, না থাকলে কারেন্টের, মনে করো কারেন্টের অস্তিত্ব না থাকলে সমস্যা নেই, কাটার বিক্ষেপ দিবে না, আমার গ্যালভানোমিটার ভালো থাকবে। কম থাকলেও কোনো সমস্যা নেই, গ্যালভানোমিটারের কয়েল অক্ষত থাকবে। কিন্তু কারেন্ট বেশি থাকলে সমস্যা আছে, গ্যালভানোমিটারের কয়েল আর অক্ষত থাকবে না। এইবার ধরো কারেন্ট বেশি আছে, তাহলে সেই ক্ষেত্রে তো গ্যালভানোমিটার পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তা আমরা কেউ গ্যালভানোমিটারকে রক্ষা করতে চাই, তাহলে কি করা যায়? তাহলে একটা বিকল্প পথ তৈরি করতে হবে, যেন বেশি কারেন্ট গিয়ে গ্যালভানোমিটারের ক্ষতি করতে না পারে। আমরা তখন কি করব, গ্যালভানোমিটারকে রক্ষার জন্য গ্যালভানোমিটারের সাথে, গ্যালভানোমিটারের এই কয়েলের সাথে, গ্যালভানোমিটারের রোধের সাথে খুবই অল্প মানের একটা রোধ যুক্ত করে দিব। কিভাবে? সমান্তরাল। এই যে খুবই অল্প মানের যে রোধটা আমরা যুক্ত করলাম, এর নামই হচ্ছে শান্ট, ঠিক আছে? খুবই অল্প মানের যে রোধটা আমরা যুক্ত করলাম, এই রোধটার নামই হচ্ছে শান্ট। তাহলে এটাকে খুবই অল্প মানের রোধ হইতে হবে, খুবই অল্প মানের
রোধ হইতে হবে, ঠিক আছে, খুবই অল্প মানের রোধ হইতে হবে। তাহলে কি হবে, ধরো এই তারের মধ্য দিয়ে কারেন্ট আসতেছে, ধরো হচ্ছে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু অনেক বেশি কারেন্ট। এবার এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট আগে যদি শান্ট না থাকতো, ধরো এই শান্ট নেই, পুরো কারেন্টটাই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাইতো, গ্যালভানোমিটার 12টা বাজায় দিত। এখন এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট, একে আমি পুরোটা কারেন্টকে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাইতে দিব না। তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্টের একটা অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, আর একটা অংশ শান্টের মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে। এখন আমাদের টার্গেট হচ্ছে শান্টের মধ্য দিয়ে বেশি কারেন্টটাকে পাস করাই দিব। 10-এর 9 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো এই রাস্তা দিয়ে পাস করাই দিব, আর 1 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাইতে দিব। তাহলে দেখো 90 ভাগ কারেন্ট এই রাস্তায় পাঠিয়ে দিছি, আর মাত্র 1 ভাগ কারেন্ট বা 10 ভাগ কারেন্ট ওই রাস্তায় আমরা পাঠিয়ে দিছি। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? তাহলে এবার কি হবে, গ্যালভানোমিটার ভালো থাকবে, গ্যালভানোমিটারের কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই, গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাওয়ার আর সম্ভাবনা নেই। ঠিক, বেশি কারেন্ট বাইপাস রোধের মধ্য দিয়ে পাস করে দিল। এই কারণে এখানে খুবই অল্প মানের রোধ যুক্ত করতে হবে। কার রেসপেক্টে অল্প মানের? গ্যালভানোমিটারের কয়েলে রোধের রেসপেক্টে খুবই অল্প মানের রোধ যুক্ত করতে হবে, যাতে করে বেশি কারেন্ট এই রাস্তা দিয়ে চলে যাইতে পারে। যেহেতু এর রোধ কম, কারেন্ট যাবে বেশি, আর এর রোধ বেশি, কারেন্ট যাবে কম। এইভাবে আমরা গ্যালভানোমিটারকে রক্ষা করব। এখন তুমি বলতে পারো, ভাই তাহলে তো মূল কারেন্ট যেটা, সেটা তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গেল না। আমার তো মূল কারেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে নেওয়ার দরকার নেই, আমার তো কারেন্টের অস্তিত্ব নির্ণয় করতে হবে। তো কারেন্ট আছে নাকি নাই জাস্ট কাটার বিক্ষেপ দেখে আমার বুঝতে হবে। তোর মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, কাটার বিক্ষেপ কি দিবে না? দিবে। তো কাটার বিক্ষেপ দেখবো, আমি বুঝবো কারেন্ট আছে। আমার টার্গেট কারেন্টের অস্তিত্ব নির্ণয় করা এবং গ্যালভানোমিটারকে রক্ষা করা। তো আমি তো সেইটা পারতেছি, বেশি কারেন্টকে পাস করাই দিচ্ছি এই বাইপাস শান্টের মাধ্যমে, আর এর মধ্য দিয়ে কম কারেন্ট যাওয়ার জন্য কাটার বিক্ষেপ পাচ্ছি। কারেন্টের অস্তিত্ব আছে নাকি নাই সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি। এইভাবে শান্ট যুক্ত করার মাধ্যমে আমরা গ্যালভানোমিটারকে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করব। কথা বুঝছো? তাহলে শান্টের রোধের মানটা হইতে হবে খুবই কম। যারা অনেকে বোঝে, মানে অনেকে ভাবে যে ভাই বেশি মানে মূল কারেন্ট যেটা 10 অ্যাম্পিয়ার, সেটা তো শান্টের মানে সেটা তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গেল না। ভাই যাওয়ার দরকার নেই। ধরো মরিচ খাইলে ঝাল লাগে, এটা বোঝার জন্য, ধরো তুমি জানো না, তুমি কোনোদিন মরিচ খাও নাই, কিন্তু মরিচ খাইলে ঝাল লাগে, এটা এখন তুমি এক্সপেরিমেন্টালি বুঝতে চাও। এখন তুমি কি কাঁচা বাজারে গিয়ে 2 বস্তা মরিচ কিনে খেয়ে ফেলবা? অবশ্যই না। 2 বস্তা মরিচ খাইলে তোমার অবস্থা যেটা হবে, শান্টের মধ্য দিয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পুরো কারেন্ট গেলে গ্যালভানোমিটারের সেই করুণ অবস্থাই হবে। তাহলে তুমি মরিচ খাইলে ঝাল লাগে বোঝার উপায় কি? একটা মরিচ একটু ভেঙে জিহ্বায় নিয়ে দেখবা যে ঝাল নাকি টক নাকি মিষ্টি। তো ঠিক তেমনি কারেন্টের অস্তিত্ব আছে নাকি নাই এটা জানায় গ্যালভানোমিটারের কাজ। তো তার মধ্যে দিয়ে একটু কারেন্ট পাঠাইলেই তো হবে। ঠিক আছে, তাহলে শান্টের রোধ হইতে হবে খুবই কম। এবার অনেকে বলতে, ভাই তাহলে একটা কাজ করি, শান্টের রোধ যেহেতু খুবই কম হইতে হবে, যত কম হবে তত ভালো, তাহলে আমরা একটা কাজ করি, সবচেয়ে কম করে দিই। এটা হচ্ছে গ্যালভানোমিটার, আর তার সাথে সমান্তরালে শান্ট। আমরা কি করব, শান্টের মান যত কম হবে তত ভালো। কমাইতে 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 শূন্য করে দিলাম, শূন্য রোধ, তার মানে কি শর্ট সার্কিট না? তাহলে এখান থেকে কারেন্ট আসবে, আসার পরে এবার দেখো কারেন্ট আসার পরে এইবার এই পাশে পুরা ফাঁকা রাস্তা, কোনো রোধ নাই, তাহলে এই গ্যালভানোমিটারের কয়েলটা শর্ট হয়ে গেছে না? তাহলে পুরো কারেন্ট কিন্তু এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে চলে আসবে, পুরো কারেন্ট এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে চলে আসবে, শান্টের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। সরি হ্যাঁ সরি, শান্টের মধ্য দিয়ে মানে এই শর্ট লাইনের মধ্য দিয়ে পুরো কারেন্ট চলে আসবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই পুরো কারেন্টটা এই রাস্তা দিয়ে চলে আসবে। তাহলে দেখো সেই ক্ষেত্রে কি হবে, সমস্যাটা কি হবে, রোধের মান খুবই কম হওয়া ভালো, এখন কমাইতে কমাইতে একেবারে জিরো বা শর্ট সার্কিট করে দেওয়া যাবে না, তাহলে সমস্ত কারেন্ট এই রাস্তা দিয়ে চলে যাবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে কারেন্টের অস্তিত্ব আছে নাকি না এটা তো তুমি পরিমাপ করতে পারবে না, তোমার তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কিছু কারেন্ট পাঠাইতে হবে। এই কারণে একেবারে শর্ট সার্কিট করা যাবে না, খুবই অল্প মানের একটা রোধ রাখতে হবে যেন ম্যাক্সিমাম কারেন্ট এই রাস্তা দিয়ে আসে। কি কথা বুঝছো? প্রত্যেকটা শহরে দেখবা একটা করে বাইপাস রোড আছে, প্রত্যেকটা শহরে দেখবা বাইপাস রোড থাকে। শহরের সাথে একটা বাইপাস রোড কেন থাকে? বাইপাস রোড থাকে হাইওয়ে গাড়িগুলা যাওয়া আসা করার জন্য। শহরের মধ্যে নরমালি জ্যাম থাকে, ওই জ্যামের মধ্যে গিয়ে যেন আরো বেশি জ্যাম যুক্ত করতে না পারে আর কি। এই কারণে প্রত্যেকটা শহরের সাথে একটা বাইপাস রোড থাকে, যেন হাইওয়ের কারেন্ট গুলাকে ওই বাইপাস রাস্তা দিয়ে পাস করে দেওয়া যায়। তো ঠিক তেমনি গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করা হয় একটা বাইপাস বা বিকল্প পথ হিসাবে, যেন ম্যাক্সিমাম কারেন্টটাকে ওই রাস্তা দিয়ে পাস করে দেওয়া যায়, গ্যালভানোমিটারকে কোনো ক্ষয়ক্ষতির মুখোমুখি যাতে হইতে না হয়। কথা বোঝা গেছে? তাহলে শান্ট কি জিনিস, তাহলে আমরা একটু এবার ডেফিনেশনটা লিখে ফেলি। ডেফিনেশনটা হচ্ছে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে
দুর্ঘটনার হাত থেকে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে গ্যালভানোমিটারকে রক্ষার জন্য গ্যালভানোমিটারকে রক্ষার জন্য এর সাথে খুবই অল্প মানের যে রোধ, খুবই অল্প মানের যে রোধ সমান্তরালে যুক্ত করা হয়, সমান্তরালে যুক্ত করা হয় তাকে শান্ট বলে। তো কোশ্চেন আসে কিন্তু পরীক্ষায় যে শান্ট কি এবং শান্ট কিভাবে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে গ্যালভানোমিটারকে রক্ষা করে। ওকে, এইবার আসো ম্যাথমেটিক্যাল হিসাব। আমরা দেখতে চাই বর্তনীর মূল প্রবাহ আই, তার কত অংশ শান্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, কি পরিমাণ কারেন্ট শান্টের মধ্য দিয়ে, কি পরিমাণ কারেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, এইটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে লিখো শান্ট ও গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয়। শান্ট ও গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয়, শান্টের প্রবাহ ও গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয়। এটা হচ্ছে গ্যালভানোমিটার আর এইটা হচ্ছে শান্ট। তাহলে এখান থেকে কারেন্ট হচ্ছে আই, আই কারেন্টের একটা অংশ শান্টের মধ্য দিয়ে যাচ্ছে আর একটা অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে অংশ যাচ্ছে সেটা হচ্ছে আইজি, শান্টের মধ্য দিয়ে যে অংশ যাচ্ছে সেটা হচ্ছে আইএস, শান্ট রোধ এস, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। আইজি এবং আইএস এইভাবে এসে এই পয়েন্টে আবার টোটাল কারেন্ট আই। তাহলে আই হচ্ছে বর্তনীর মূল প্রবাহ, মূল প্রবাহ হচ্ছে আই। ভাই কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তো কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগ হয়ে যাওয়া কারেন্ট আইজি আর আইএস বের করতে হবে। কোন সূত্র খাটাবো? কোন সূত্র খাটাবো? কারেন্ট ডিভাইডার রুল খাটাবো। তাহলে আগে আমরা এই দুইটা রোধ যে সমান্তরাল আছে এদের একটু তুল্য বের করি তো, সমান্তরালের তুল্য। তো সমান্তরাল তুল্য 1/g 1/s, তার আবার ইনভার্স। অথবা একবারে লিখতে পারতাম দুটো রোধ যদি সমান্তরালে থাকে উপরে দুটোর গুণফল নিচে দুটোর যোগফল। দেখো এই যে জিএস তারপরে এস প্লাস জি, তার আবার ইনভার্স। তো করলে কি হয়, উপরে দুটোর গুণফল জিএস আর নিচে দুটোর যোগফল জি প্লাস এস। এখন কারেন্ট ডিভাইডার রুলটা মনে আছে তোমাদের? কারেন্ট ডিভাইডার রুল, ধরো যার কারেন্ট বের করব তার রোধ বসাবো নিচে, উপরে বসাবো সমান্তরালে তুল্য রোধ ইনটু হচ্ছে আই টোটাল। এটা হচ্ছে মূল সূত্র, এটা আমরা জানি, তাই তো? যার কারেন্ট তার রোধ নিচে, সমান্তরাল তুল্য যাদের মধ্যে দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে তাদের সমান্তরাল তুল্য উপরে, আর ইনটু হচ্ছে আই টোটাল, তো যে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। এবার তাহলে আসো আমি আইজি বের করব, গ্যালভানোমিটারের কারেন্ট আইজি বের করব। ওকে, তাহলে আইজি বের করলে আইজি এর রোধ নিচে, তুল্য আরপি, আরপি এটা, এটা উপরে, তাহলে জিএস জি প্লাস এস উপরে ইনটু টোটাল কারেন্ট আই। এবার জি আর জি কাটাকাটি, তাহলে অতএব আইজি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইনটু আই টোটাল, ইনটু আই টোটাল। তাহলে এই হচ্ছে আমার গ্যালভানোমিটারের কারেন্ট। ওকে, সেম একই ভাবে শান্টের প্রবাহ বের করব। তাহলে শান্টের প্রবাহ এবার আইএস, তাহলে আইএস দিলাম একটা দাগ, যার কারেন্ট বের করব শান্টের কারেন্ট, ভাই শান্টের রোধ নিচে, সমান্তরালে তুল্য রোধটা উপরে, জিএস জি প্লাস এস ইনটু আই টোটাল, এস আর এস কাটাকাটি। তাহলে অতএব আইএস ইকুয়াল টু জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইনটু আই টোটাল। এটা হচ্ছে শান্টের প্রবাহ। তুমি যদি সূত্র মনে না রাখতে চাও কোনো সমস্যা নেই, তাহলে এভাবে ভেঙে চুরে করবা, এবং ভেঙে চুরে করার কোনো ব্যাপারই না, ঠিক আছে? ভেঙে চুরে করার কোনো ব্যাপারই না, খুবই সহজ জিনিস, জাস্ট কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা। কিন্তু কথা হচ্ছে এগুলো অনেক আসে, এমসিকিউতে বহুত আসে, অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে এমসিকিউতে, এই যে শান্টের যে ম্যাথগুলা, শান্টের প্রবাহের যে ম্যাথগুলা। তো এই ক্ষেত্রে সূত্র মনে রাখলে বেটার। তুমি ডেরিভেশন করে সূত্র বানায় তারপরে গিয়ে ম্যাথ করবা, এত সময় তো তুমি পাবা না।
এই কারণে সূত্র মুখস্থ করাটা বেটার। এইবার সূত্র মুখস্থ করা তোমরা একটা ট্রিক্স আমি শিখাই দিই। সেটা হচ্ছে যার কারেন্টই বের করো না কেন, দুটো রোধ নিচে যোগ করে বসাবা, জি প্লাস এস জি প্লাস এস। যে টোটাল কারেন্ট সেটা তো গুণ হবেই আই আই, তাহলে এটুকু তো সেম। যার কারেন্টই বের করো না কেন নিচে দুইটা রোধের যোগফল সেটা বসাবা, এবং যে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে সে কারেন্ট গুণাকারে থাকবেই। এইবার যার কারেন্ট বের করবা অন্যটা রোধ উপরে বসাই দিবা। শান্টের কারেন্ট বের করলে গ্যালভানোমিটারের রোধ উপরে, আর গ্যালভানোমিটারের কারেন্ট বের করলে শান্টের রোধ উপরে। শেষ। কি কথা বুঝছো? শর্টকাট টেকনিক। যার কারেন্ট বের করবা তার রোধ উপরে বসাই দিবা, তার অন্যটার রোধ উপরে বসাই দিবা, সরি, যার কারেন্ট বের করবা বাকি যেটা আছে অন্যটার রোধ উপরে বসাই দিবা, আর নিচে দুটোর যোগফল ইনটু আই টোটাল। তাহলে চলো দাও দেখি এবার একটা ম্যাথ করে ফেলি। বলা হচ্ছে একটি গ্যালভানোমিটার কুণ্ডলীর রোধ, একটি গ্যালভানোমিটার কুণ্ডলীর রোধ একটি গ্যালভানোমিটার কুণ্ডলীর রোধ হচ্ছে 200 ওহম। এর সাথে কত মানের শান্ট যুক্ত করলে, শান্ট যুক্ত করলে মূল প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। বলতো কার মধ্য দিয়ে যাবে বলছে? কার মধ্য দিয়ে? মূল প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। তাহলে ভাই গ্যালভানোমিটারের কারেন্টের সূত্রটা খাটাইতে হবে। কেউ যদি বলো ভাই আমি শান্টের কারেন্টের সূত্রটা খাটাবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শান্টের কারেন্টের সূত্রটা যদি খাটাইতে চাও তাও কোনো সমস্যা নেই। কেন? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি 10% যায় তাহলে শান্টের মধ্য দিয়ে যাবে 90%। শান্টের মধ্য দিয়ে যাবে 90%। এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেই সূত্র অ্যাপ্লাই করে করো, কোনো আপত্তি নেই। তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট আইজি এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই টোটাল। দেখো তাহলে আইজি হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 10%, মূল প্রবাহ তো আই, তাই না? এই যে গ্যালভানোমিটারের রোধ জি, এর সাথে শান্ট যুক্ত করলাম এস, মূল প্রবাহ আই, তার 10% যাবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, এটা হবে 10% অফ মূল প্রবাহ আই। তাহলে আইজি হচ্ছে আই এর 10%, তাহলে আই গুণ 10/100। শান্টের রোধ হচ্ছে 200, জি প্লাস এস হচ্ছে 200 ইন্টু আই টোটাল, আই আর আই কাটাকাটি, শূন্য শূন্য কাটা, তাহলে কোনাকুনি গুণ করো, জি প্লাস 200, ও সরি 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 ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, সরি সরি, আমার তো শান্ট বের করতে, আমার তো গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে, সরি। তাহলে শান্টের রোধটা বের করব, জি হচ্ছে 200 প্লাস এস। হ্যাঁ, এবার তাহলে এস ইন্টু 10, 10s ইকুয়াল টু 200 প্লাস এস ইন্টু 1, তাহলে 200 প্লাস এস, তাহলে 10s মাইনাস এস 9s ইকুয়াল টু 200, অর্থাৎ এস ইকুয়াল টু 200/9 ওহম। এই হচ্ছে অ্যান্সার। তাহলে গ্যালভানোমিটারের সাথে এত মানের শান্ট যুক্ত করতে হবে। ওকে, তুমি আইএস এর সূত্র দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। এইবার শোনো, আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো। টপিকটার নাম হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার এবং অ্যামিটার ও ভোল্টমিটারের পাল্লার দিক। খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এটা বইতে অত সুন্দর করে নাই, এবং ধরো যে অনেক জায়গায় এটা স্কিপ করা হয়, তো এটা আমরা খুব সুন্দর করে পড়বো এবং খুবই সহজ জিনিস। তো চলো, অ্যামিটার। অ্যামিটার অ্যামিটার কি ও এটাকে বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়, কিভাবে যুক্ত করা হয়? ঠিক আছে, অ্যামিটার হচ্ছে সরাসরি অ্যাম্পিয়ার এককে কারেন্ট মাপক যন্ত্র, সরাসরি অ্যাম্পিয়ার এককে কারেন্ট মাপক যন্ত্র। তাহলে অ্যামিটার কি করে? সরাসরি অ্যাম্পিয়ার এককে, অ্যাম্পিয়ার এককে কারেন্ট
মাপতে পারে, মাপতে পারে। এটা হচ্ছে কারেন্ট মাপক যন্ত্র। দেখো যেমন ভর পরিমাপ করার জন্য দাঁড়িপাল্লা লাগে, তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার লাগে, তো ঠিক তেমনি কারেন্ট পরিমাপ করার জন্য অ্যামিটার, বিভব পরিমাপ করার জন্য ভোল্টমিটার যুক্ত করা লাগে। তো তোমাদের আমি আগে একটা জিনিস একটু বলে রাখি, আশা করি তোমরা এই জিনিসটা জানো। মনে করো এই একটা রোধ আছে, এটা হচ্ছে 10 ওহম। এর সাথে আমি যদি আরো রোধ শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে যদি রোধ যুক্ত করি, ধরো এর সাথে আরো রোধ যুক্ত করলাম, ধরো 70 ওহম রোধ যুক্ত করলাম, তাহলে শ্রেণীতে যুক্ত করলে রোধ কিন্তু বাড়ে, তুল্য রোধ বাড়ে শ্রেণীতে যুক্ত করলে। ওকে, তারপরে সমান্তরালে যদি রোধ যুক্ত করি, ধরো এই একটা রোধ, এটা হচ্ছে 5 ওহম, ঠিক আছে, এর সাথে আমি সমান্তরালে রোধ যুক্ত করব। সমান্তরালে রোধ যুক্ত করলে কিন্তু রোধ কমে, এবং দুটো ধরো ভিন্ন ভিন্ন মানের রোধ তুমি সমান্তরালে যুক্ত করছো, তুল্য কিন্তু হবে যেটার মান কম তার চেয়েও কম, যেটার মান কম তার চেয়েও কম। ধরো এই যে রোধটা, এই রোধটা হচ্ছে 50 ওহম, আর এর সাথে আমি একটা রোধ যুক্ত করব, এখানে সমান্তরালে রোধ যুক্ত করলাম, ধরো এটার মান হচ্ছে 0.1 ওহম। দেখছো এর তুলনায় এটা অনেক কম। আমি যদি এই দুইটার তুল্য করি, এই দুইটার তুল্যের মান আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি এটা হবে 0.1 এর চেয়েও কম, অর্থাৎ সমান্তরালে দুইটা রোধের তুল্য হয় যেটার মান কম তার চেয়েও কম, ঠিক আছে। সমান্তরালে তুল্য হয়, তুল্য রোধ হয় কম রোধের চেয়েও, কম রোধের মানের চেয়েও কম, মানের চেয়েও কম। খুবই ইম্পর্টেন্ট কথা, মাথায় রাখবা। কারণ তুমি যদি বলো যে ভাই একটু প্রমাণ করে দেখেন, আসো দেখাই। 50 আর 0.1 সমান্তরাল আছে, আরপি 50 ইনভার্স 0.1 তার ইনভার্স, টোটালটার ইনভার্স, অথবা উপর দুইটার গুণফল নিচে দুইটার যোগফল। কই আমার ক্যালকুলেটর কই গেল? উপরে দুইটার গুণফল 50 গুণ 0.1 ভাগ নিচে দুইটার যোগফল 50 যোগ 0.1, তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট, দেখো 0.0998 এত ওহম। দেখো তো এটা 0.1 এর চেয়েও কম না, এটা হইতেই হবে। তাহলে সমান্তরালে দুইটা রোধ যুক্ত করলে যদি তুল্য হিসাব করি সেটা হবে কমটার মানের চেয়েও কম, এটা মাথায় রাখবা। আর একটা জিনিস সেটা হচ্ছে শ্রেণীতে কিন্তু কারেন্ট সেম। এই যে শ্রেণী, ধর এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা 50 ওহম, তাহলে ভাই শ্রেণীতে কিন্তু কারেন্ট সেম। এই যে এর মধ্য দিয়ে যে কারেন্ট, এর মধ্য দিয়ে সেই কারেন্ট, এর মধ্য দিয়ে কিন্তু সেই কারেন্ট, তাহলে কারেন্ট আই কিন্তু সেম সবার মধ্য দিয়ে। ওকে, তাহলে এই একটা জিনিস মাথায় রাখতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে সমান্তরাল হলে বিভব সেম, কারেন্ট আলাদা। ধরো এই যে তিনটা রোধ আছে সমান্তরালে, তাহলে আমি এই বিন্দু আর এই বিন্দুর বিভব এই ভি কিন্তু সবগুলো রোধের একরসে ভি কিন্তু সেম, আর কারেন্ট ভাগ হয়ে যাবে। এখানে আই কারেন্ট এসে সেগুলো ভাগ হয়ে যাচ্ছে, I1 ধরো, I2 ধরো, I3, এগুলো আমরা জানি। তাহলে মোটামুটি এই বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। কি কথা বুঝছো? বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। তাহলে এইবার আসো, আমরা তো তাই অ্যামিটারের হিসাব নিকাশ। অ্যামিটার হচ্ছে সরাসরি অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ পরিমাপ করে। অ্যামিটার দেখতে অনেকটা এরকম। আসলে গ্যালভানোমিটার আর অ্যামিটারের মধ্যে কোনো পার্থক্য নেই। গ্যালভানোমিটারকে একটু মডিফাই করলে সেটাই হয় অ্যামিটার। গ্যালভানোমিটারকে যদি একটু ঘষা মাজা করা হয় তাহলে সেটাই অ্যামিটার হিসাবে কাজ করে। কিভাবে ঘষা মাজা করা হয়? দেখো গ্যালভানোমিটার সে তো কারেন্টের অস্তিত্ব নির্ণয় করতো, তাই না? তো কিভাবে কারেন্টের অস্তিত্ব নির্ণয় করতো? কাটার বিক্ষেপ দিয়ে। তো মনে করো এইটা হচ্ছে একটা গ্যালভানোমিটারই আছে। এখন এই গ্যালভানোমিটারের কাটাটা ধরো এই পয়েন্টে আছে, এই যে এই পয়েন্টে আছে, যখন কোনো কারেন্ট নাই কাটাটা এই অবস্থায় আছে, যখন এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এখন আমি একটা তার যুক্ত করলাম, তড়িৎবাহী তার এর সাথে ধরো যুক্ত করে দিলাম। তো তড়িৎবাহী তার যদি যুক্ত করে দিই তাহলে তো কাটার বিক্ষেপ দিবে, ঠিক আছে, কাটার বিক্ষেপ দিল। তাহলে কাটার বিক্ষেপ দিয়ে ধরো এই পয়েন্টে গিয়ে থামলো, এই পয়েন্টে গিয়ে থামলো। তো এখানে যখন ছিল তখন কিন্তু কারেন্ট ছিল না, তার মানে এটা শূন্য, শূন্য কারেন্ট, এই যে শূন্য। আমি ধরো জানি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো যাচ্ছে, আমি জানি। তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার জন্য কাটার বিক্ষেপ এখানে দিল, তাহলে আমরা কি করব? এরকম ভাবে একটা পার্মানেন্ট মার্কার নিয়ে দাগ দিব, একটা পার্মানেন্ট মার্কার নিয়ে দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা লিখব যে এই যে কারেন্ট যখন ছিল না তখন এটা 0, তারপরে কারেন্ট যখন আসছে কত 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যখন গেছে তখন এখানে কাটা গেছে, তাহলে এটা হচ্ছে 2।
ঠিক আছে, এটা হচ্ছে 2। তারপরে মনে করো এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, তখন কাটার বিক্ষেপ ধরো এখানে, তাহলে এটা 4। এগুলো আমরা জানি, তাহলে আমরা এইভাবে দাগাঙ্কিত করতেছি। দেখো 0 2 2 থেকে 4, 4 থেকে তাহলে এটা 6, 6 থেকে এটা ধরো 8। এই যে এইভাবে কাটার বিক্ষেপ দিচ্ছে। তা আমি পার্মানেন্ট মার্কার দিয়ে কি করলাম, কয়েকটা জানা কারেন্টের সাহায্যে কাটার বিক্ষেপ কোথায়, কিছু তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কত যাচ্ছে আমি জানি। তো এই জানা তারের মধ্যে গ্যালভানোমিটার মানে গ্যালভানোমিটারটাকে আমি বসালাম। হ্যাঁ, গ্যালভানোমিটারে বসায় দেখতেছি কোথায় 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 বিক্ষেপ দিচ্ছে। 2 এর জন্য এখানে, 4 এর জন্য এখানে, 6 এর জন্য এখানে বিক্ষেপ দিচ্ছে। তা আমি এগুলো জানি, দেখতেছি, আমি পার্মানেন্ট মার্কার নিয়ে ওখানে লিখে দিচ্ছি, ওখানে এভাবে লিখে দিচ্ছি। এখন যদি খেয়াল করো, এখন যদি অজানা অন্য কোনো একটা তার, সেই তারে কারেন্ট আমি কত জানি না, তো ধরো সেই তারের জন্য কাটার বিক্ষেপটা ধরো এখানে 4 আর 6 এর মাঝখানে, ঠিক 4 আর 6 এর মাঝখানে। তাহলে বলো তো ঠিক 4 আর 6 এর মাঝখানে গেলে ওই তারের মধ্য দিয়ে আনুমানিক প্রবাহ কত? বলো, ওই তারের মধ্য দিয়ে আনুমানিক প্রবাহ কত? ওই তারের মধ্যে দিয়ে আনুমানিক প্রবাহ হচ্ছে 5। কত? 5। তাহলে তুমি কারেন্ট মাপতে পারলো না? তো এটা আগে কি ছিল? গ্যালভানোমিটার। জাস্ট খালি একটা পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দিয়ে দিছো এবং দাগাঙ্কিত করে তুমি মানগুলা লিখে দিছো, তাহলে সেটা কি হয়ে গেছে? একটা অ্যামিটার হয়ে গেছে। এই তো অ্যামিটার, এই ছাড়া তো আর কিছু না। অ্যামিটার তো আহামরি কিছু না, গ্যালভানোমিটারকে একটু মডিফাই করেই অ্যামিটারটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যামিটার কি জিনিস এটা মোটামুটি বুঝলাম, যে অ্যামিটার কারেন্টের মানটাও পরিমাপ করতে পারে। গ্যালভানোমিটার তো শুধু কাটার বিক্ষেপ দিয়ে অস্তিত্ব বুঝাইতে আছে নাকি নাই এটা মানও বলে দিতে পারে। তো গ্যালভানোমিটার দিয়েই তো অ্যামিটার তৈরি করা হয়েছে, আর কিছুই না। ওকে, এইবার আসো, এই অ্যামিটারটা আসলে বর্তনীতে যুক্ত করব কিভাবে? অ্যামিটারকে বর্তনীতে যুক্ত করব কিভাবে? ভাই গ্যালভানোমিটারকে যেভাবে যুক্ত করা হয় সেই। গ্যালভানোমিটারকে কিভাবে যুক্ত করা হয়েছে? ধরো এটা একটা তার, এই যে এটা একটা তার, তো এখানে আমি গ্যালভানোমিটারকে যুক্ত করি, কিভাবে যুক্ত করি? এইভাবে যুক্ত করি না, এই যে এভাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তো গ্যালভানোমিটারকে যেভাবে যুক্ত করা হয় সেইভাবেই অ্যামিটারকে যুক্ত করা হবে। কিন্তু একটা কথা আছে, এবার একটু হিসাব নিকাশ দেখতে হবে। ধরো এই একটা তার, এটা একটা রোধ হচ্ছে 5 ওহম, আর এটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, তো আমরা এখানে অ্যামিটার যুক্ত করব। এই যে যুক্ত করে দিলাম অ্যামিটারটাকে এখানে যুক্ত করে দিলাম, এই যে অ্যামিটার। এবার অ্যামিটারের তো একটা রোধ আছে, অ্যামিটারের যে কুণ্ডলী, সেই কুণ্ডলী তো একটা রোধ আছে, মানে গ্যালভানোমিটারের যে কুণ্ডলী তার তো একটা রোধ আছে। তো সেই রোধের মান কত? রোধের মান হচ্ছে 5 ওহম। ভালো করে এবার জিনিসগুলো বুঝবা। এখন আমরা তো এই বর্তনীতে কারেন্ট মাপতে চাই। তো ধরো অ্যামিটার আগে ছিল না, নেই, অ্যামিটার নেই, অ্যামিটারকে সরাই দিলাম, অ্যামিটার নেই। আমরা এই তারের কারেন্ট মাপতে চাই, এই লাইনের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে এটা মাপতে চাই, আই। অ্যামিটার যখন না থাকবে তখন কারেন্ট আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। ভি এর মান 100 আর 5, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই লাইনে কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন তোমার বলা হয়েছে এই লাইনে কারেন্ট কত মাপো, তো তুমি এই লাইনে অ্যামিটার যুক্ত করে দিছো। তো এটা 5 ওহম, এর সাথে এই যে দেখো অ্যামিটারকে যুক্ত করে দিছো, অ্যামিটার যুক্ত করে দিছো, এটা 10 ভোল্ট। অ্যামিটার ওর তো একটা কুণ্ডলী আছে, তো অ্যামিটার কয়েলের রোধটা হচ্ছে, অ্যামিটারের কয়েলের রোধ এটা হচ্ছে ধরো 5 ওহম। ওকে, এইবার এই অ্যামিটার কয়েলের সাথে এই যে 5 ওহম কিভাবে আছে? শ্রেণীতে। তাহলে টোটাল রোধ কত? 10 ওহম। এইবার বলতো তাহলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আই। সেই কারেন্ট কিন্তু এই 5 এর মধ্য দিয়েও যাবে, সেই একই কারেন্ট কিন্তু অ্যামিটারের মধ্য দিয়েও যাবে, তাই না? তো এইবার যদি আমি কারেন্ট বের করি আই, ভি ডিভাইডেড বাই আর, ভি 10, 5 আর 5 যোগ করে 10। ঠিক আছে, তাহলে এইবার তুমি যদি কারেন্ট বের করো কত পাবা? 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কত কারেন্ট পাবা? 1 অ্যাম্পিয়ার কারেন্ট। ভাই ক্লাস দেখা যায় না, একজন বলছে দেখা যায়। দেখছো, যে দেখা যায় না তাহলে সে মিথ্যা বলতেছে। কেন বলতেছে এগুলা? এগুলা বলিও না। তাহলে এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে বলো অ্যামিটারের পার্ট, এই অ্যামিটার, এই যে কাটার বিক্ষেপ, এটা কোথায় থাকবে? কত দাগের সোজাসুজি থাকবে? 1 অ্যাম্পিয়ারের সোজাসুজি থাকবে। বোঝা গেছে? কত দাগের সোজাসুজি থাকবে? 1 অ্যাম্পিয়ারের সোজাসুজি থাকবে। তাহলে অ্যামিটার মাপবে কত? 1 অ্যাম্পিয়ার মাপবে। কিন্তু এই বর্তনীতে মূল প্রবাহ কত ছিল? 2 অ্যাম্পিয়ার ছিল না? মূল প্রবাহটা তো 2 অ্যাম্পিয়ার ছিল।
কিন্তু অ্যামিটারের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে, অ্যামিটার যুক্ত করার পরে এই সার্কিটে রোধ তো চেঞ্জ হয়ে গেছে। এবার রোধ চেঞ্জ হয়ে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এই 5 মধ্য দিয়ে কত যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এবার কারেন্ট মাপবে কত, 1 অ্যাম্পিয়ার। এইবার তুমি একটু বুদ্ধি খাটায় বলো, তাহলে আসলে যে কারেন্টটা মাপতে চাইছিল অ্যামিটার যুক্ত করার পরে কারেন্ট তো চেঞ্জ হয়ে গেছে, সেই কারেন্ট তো মাপা যায়নি। এই তারে কারেন্ট ছিল আসলে 2 অ্যাম্পিয়ার, এই তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল। আমি বলছি এই তারের মধ্যে দিয়ে কত, এই রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করো। তুমি এই রোধের সাথে অ্যামিটারকে যুক্ত করছো, যখনই অ্যামিটারকে যুক্ত করছো কারেন্ট তো ড্রপ করে 1 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তাহলে 1 অ্যাম্পিয়ার হয়ে গেলে তখন এই অ্যামিটার তো 1 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, কিন্তু আমার তো কারেন্ট দরকার ছিল 2 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতে পারছো ঝামেলাটা, বুঝতে পারছো? তাহলে অ্যামিটার যুক্ত করলে এরকম একটা সমস্যা হয়। এখন কথা হচ্ছে অ্যামিটারকে তো তুমি যুক্ত করবে, অ্যামিটারের তো ভাই কয়েল থাকবেই, কয়েল ছাড়া তো অ্যামিটার হবে না। তুমি বলতে পারো ভাই এখানে অ্যামিটারের কয়েলই দিয়ে না, কয়েলই বাদ দিয়ে দেন। কয়েল ছাড়া অ্যামিটার হবে কেমনে? অ্যামিটারে তো একটা তার কুণ্ডলী থাকবে, আর তার কুণ্ডলী হলে তো তার রোধ তো থাকবেই। আর কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন কুণ্ডলী ঘুরে যাবে, কুণ্ডলী ঘুরে গেলে কাটার বিক্ষেপ থাকবে, সেই বিক্ষেপ দিয়েই তো আমি কারেন্ট বুঝতে পারবো যে কারেন্টের মানটা কত। তাহলে এইখানে এবার বুদ্ধি খাটাইতে হবে, এবার বুদ্ধির বাতি জ্বালাও, এবার বুদ্ধির বাতি জ্বালাও। দেখো তোমাকে একটু আগে আমি একটা জিনিস শিখাইছি, সেটা হচ্ছে সমান্তরালে যখন কোন রোধের সাথে, সমান্তরালে যখন একটা রোধের সাথে সমান্তরালে খুবই অল্প মানের একটা রোধ যুক্ত করা হয়, তখন তুল্যটা হয় যেটার মান অল্প তার চেয়েও কম, হয় না? আমরা এখানে এবার একটা কাজ করব, আমরা তো খুব সমস্যায় পড়ে গেছি, কারেন্ট তো আসলে প্রকৃত যেটা সেটা মাপতে পারতেছি না। তাহলে একটা কাজ করব, এই অ্যামিটার যেটা আছে এই অ্যামিটারের সাথে, এই অ্যামিটারের সাথে, এটা অ্যামিটার, এই অ্যামিটারের কুণ্ডলীর রোধ হচ্ছে 5 ওহম। আমরা এর সাথে সমান্তরালে খুবই অল্প মানের একটা রোধ যুক্ত করব। কার তুলনায় অল্প? এই 5 তুলনায় অনেক অনেক অল্প। তাহলে 5 তুলনায় অল্প হচ্ছে ধরো 0.001 ওহম। এই রোধটা আমরা যুক্ত করে দিব। তো এই রোধটা যদি যুক্ত করা হয় অ্যামিটার কয়েলের সাথে, যদি এই রোধটা যুক্ত করা হয়, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ঘটনাটা ঘটবে, আমি তোমাকে আগে একটু মুখে মুখে বুঝাই তারপরে ম্যাথমেটিক্যালি বলতেছি। তাহলে যে ঘটনাটা ঘটবে, এটা 5 আর এটা 0.001 কিসে আছে? সমান্তরালে। এদের তুল্যের মান হবে, এদের যে তুল্য হবে সেই তুল্যের মান হবে কম যেটা, এই যে কম সমান্তরালে যেটা লাগাইছি 0.001 তার চেয়েও কম। এবার তার চেয়ে এদের তুল্য যদি তার চেয়েও কম হয়, তার সাথে যখন 5 যুক্ত হবে তাহলে তুল্য 5 তো শ্রেণীতে তুল্য হবে 5.000 সামথিং। তার মানে তো 5-এরই সমান। আর 10কে যখন আমি ওই তুল্য দিয়ে ভাগ দিব তখন কারেন্ট পুরোপুরি হয়তো 2 অ্যাম্পিয়ার হবে না, কিন্তু 2 এর তো কাছাকাছি হবে। তাহলে তখন তো আমার এই অ্যামিটার সঠিক প্রবাহ তখন দিতে পারবে, তখন তো কারেন্ট 2 অ্যাম্পিয়ারই হবে। বুঝতে পারলা চালাকিটা? বুঝতে পারলা? আমরা অ্যামিটারকে যখন যুক্ত করছি এখানে, তখন মূল বর্তনীর যে প্রবাহ সেটা যা ছিল ফট করে কমে গেছে। তো ভাই এটা তো করা যাবে না, আমার তো মূল বর্তনীর কারেন্ট সেম রাখতে হবে। তাহলে মূল বর্তনীর কারেন্ট সেম রাখতে গিয়ে ওই যে অ্যামিটারের যে কয়েল আছে, অ্যামিটার কয়েলের সাথে খুবই অল্প মানের একটা রোধ যুক্ত করে রাখতে হবে আর কি, ওই যে শান্ট সেটা যুক্ত করে রাখতে হবে। তাহলে লাভটা কি? তাহলে আর বর্তনীর মূল প্রবাহের কোনো পরিবর্তন হবে না। এবার আমি তোমার হিসাব করে দেখাই, এই দুইটার যদি আমি তুল্য করি তাহলে 5 ইনভার্স 0.001 তার ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স, তাহলে এটা দেখো কত হয়, 5 ইনভার্স পয়েন্ট প্লাস 001 তার ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স, তাহলে এটা হচ্ছে 0.0009999 ওহম এটা। ওকে, এবার এই দুইটার তুল্য পাইলাম এটা, তার সাথে এই 5 কিসে আছে? শ্রেণীতে। তাহলে I ইকুয়াল টু, দেখি এবার I বের করব, এই 5 মধ্যে দিয়ে I V বাই R। তাহলে V হচ্ছে 10 আর R হচ্ছে 5 সাথে এদের তুল্য এটা যোগ, তাহলে 5 যোগ এটা, তাহলে 5 যোগ 0.0009999 সামথিং। তো এটা তো 5ই ভাই, প্রায় 5ই বলা যায়। দেখো তো 5.0009999, তাহলে এখন 10 ভাগ 5 যোগ অ্যান্সার আর কি। তো এটা যদি করি তাহলে কারেন্ট আসতেছে 1 পয়েন্ট, দেখো ভালো করে দেখো 1.999, এটা তো 2 অ্যাম্পিয়ারই, 1.99 মানে তো 2 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর মূল প্রবাহ কি থাকলো? সেম থাকলো। তো এটাই আমার লাভ হইলো। তো এই কারণে
এই কারণে এই অ্যামিটারের সাথে একটা খুবই অল্প মানের রোধ এটা কিন্তু সমান্তরালে যুক্ত করতে হবে। এটা তুমি যুক্ত করবা? এটা কি ভাই তুমি যুক্ত করবা? না না, তুমি যুক্ত করবা না, যারা অ্যামিটার তৈরি করবে তারা যুক্ত করে দিবে। কিভাবে যুক্ত করে দিবে? এই যে অ্যামিটারটা আছে, এই অ্যামিটারের ভেতরে আমি যদি ভেঙে দেখাই, এই অ্যামিটারের ধরো এই যে ঢাকনাটা খুলে ফেললাম, খুলে ফেললেই দেখবা এই অ্যামিটারের ভেতরে এরকম একটা কয়েল আছে। ঠিক আছে, এই যে অ্যামিটারের ভেতরে এরকম একটা তারের কুণ্ডলী বা কয়েল আছে। এই কুণ্ডলী বা কয়েল, এই যে রোধটা তার সাথে ভেতরেই দেখবা এর সাথে এইখানে একটা খুবই অল্প মানের রোধ এই যে সমান্তরালে যুক্ত করা আছে। ঠিক আছে, তুমি এইটুকু দেখতে পাচ্ছ না, তুমি এই যে বাইরে দেখতেছো এই একটা বোতাম, এই যে একটা বোতাম দেখতে পাচ্ছ, আর এইখানে একটা এই যে বোতাম দেখতে পাচ্ছ, এই যে এই বোতামটা আর এই বোতামটা, এটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে ভেতরের এই ঘটনাটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তাহলে ভেতরে এই জিনিসটাই করা আছে, অ্যামিটার কয়েলের সাথে একটা খুবই অল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করা আছে, এই কয়েলের সাথে খুবই অল্প মানের একটা রোধ যুক্ত করা আছে। তাহলে অ্যামিটার বলতে আসলে কিন্তু আমরা এই পুরোটুকুকেই বুঝবো, অ্যামিটার বলতে কিন্তু এইটুকুকেই বুঝবো, এই পুরোটা মিলেই কিন্তু অ্যামিটার, এই পুরোটা মিলেই কিন্তু অ্যামিটার। তাহলে এখান থেকে আমরা কিছু ডিসিশন নিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। তাহলে সিদ্ধান্তগুলা একটু লিখতে হবে। তাহলে লিখো, সিদ্ধান্তগুলো একটু লিখো। প্রথম সিদ্ধান্ত 1, অ্যামিটারকে কোন বর্তনীতে, এই যে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করবা, তাহলে অ্যামিটারকে এর সাথে কিভাবে যুক্ত করছো? অ্যামিটারকে কিভাবে যুক্ত করছো? শ্রেণীতে। তাহলে প্রথম সিদ্ধান্তটা একটু লিখি যে 1, তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য যে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করব, যে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করব, অ্যামিটারকে তার সাথে শ্রেণীতে বসাতে হবে। অ্যামিটারকে তার সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। বলো এটা সবাই একমত? বলো এটা সবাই একমত? কোন পয়েন্ট আছে তোমাদের? ওকে, এইবার 2 নম্বর তুমি দেখে বলো। সেটা হচ্ছে অ্যামিটারের সাথে একটা রোধকে যুক্ত করতে হবে। কেমন রোধ? খুবই অল্প মানের রোধ, খুবই অল্প মানের একটা রোধকে যুক্ত করতে হবে। সেই রোধটাকে অ্যামিটার কয়েলের সাথে কিভাবে যুক্ত করতে হবে? সমান্তরাল। অ্যামিটারকে যুক্ত করতে হবে শ্রেণীতে, কিন্তু অ্যামিটারের সাথে একটা রোধ সেটাকে যুক্ত করব অ্যামিটার কয়েলের সাথে সমান্তরাল। কি ক্লিয়ার? বলো সহমত কিনা? হ্যাঁ। তাহলে এবার 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে অ্যামিটার কয়েলের সাথে খুবই অল্প মানের একটি রোধ, খুবই অল্প মানের রোধ যুক্ত করতে হবে সমান্তরালে। ডান। এইবার 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে দেখো এখানে বর্তনীর মূল প্রবাহ ছিল 2 অ্যাম্পিয়ার ছিল বর্তনীর মূল প্রবাহ। তো আমি বর্তনীর মূল প্রবাহটা মাপতে চাই। তো এই অবস্থায় দেখছি মূল প্রবাহ পাওয়া যাচ্ছে না, 1 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তো এটা তো হওয়া উচিত না। এই রোধের সাথে খুবই অল্প মানের, এই অ্যামিটার কয়েলের রোধের সাথে খুবই অল্প মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। আমি যত অল্প মানের যুক্ত করব, কারেন্টের মান কিন্তু তত 2 এর কাছাকাছি যাবে। বলো একমত কিনা? এই রোধের মানটা যত অল্প হবে কারেন্টের মানটা, প্রকৃত কারেন্টের মানটা কিন্তু 2 অ্যাম্পিয়ারের কাছে যাবে, তত কাছে যাবে। কেন ভাই? কারণ এটা হচ্ছে 5 এর সাথে 5 যোগ হয়ে 10 হয়ে যাচ্ছে, রোধ অনেক বেশি। ভাই রোধ অনেক বেশি করা যাবে না, বর্তনীর মূল রোধ হচ্ছে 5, বর্তনীর মূল রোধ 5 এর কাছাকাছি থাকতে হবে। তা আমি যদি এর সাথে 5 এর সাথে 1 সমান্তরালে যুক্ত করতাম, তাহলে এই দুইটার তুল্য হইতো 1 এর চেয়ে একটু কম, তখন 5 এর সাথে এটা আবার যোগ হইতো। আমি যদি এখানে 0.01 যুক্ত করতাম, তাহলে এই দুইটার তুল্য হইতো 0.01 থেকে একটু কম, তখন 5 এর সাথে ওইটা যুক্ত হইতো। তাহলে আমি চাই এটা যেন
অনেক কম হয়। যত কম হবে 5 এর সাথে এটা যোগ করলে ফলাফলটা যোগফলটা ওই 5 এর কাছাকাছি থাকবে। তো এটাকে আমি চাই অনেক কম হবে। তো অনেক কম হওয়ার জন্য এর মানটা হইতে হবে অনেক 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 কম। যত কম হবে তত ভালো। তাহলে আমাদের এই তুল্য রোধের মানটা 5 এর কাছাকাছি যাবে। আর যখন 10 কে 5 এর কাছাকাছি সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে 2 এর কাছাকাছি যাবে। ঠিক আছে? তাহলে রোধের মানটা অনেক কম হলে ভালো। এখন একজন বলল ভাই অনেক কম অনেক কম অনেক কম, এই দেখেন একেবারে 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 কম। না এই যে একেবারে কম করে দিলাম। ঠিক আছে, একেবারে কম করে দিলাম, কমাইতে কমাইতে একেবারে কম করে দিলাম। তাহলে এখানে একটু দেখাই যে অ্যামিটার কয়েলের সাথে অ্যামিটার কয়েলের সাথে সমান্তরালে যুক্ত রোধ যত কম হবে তত ভালো। যত কম হবে তত ভালো। এবার কমাইতে কমাইতে আমরা করলাম কি 0 বানাই দিলাম। যে ধরো এটা হচ্ছে 5 ওহম, অ্যামিটার কয়েলের রোধ ছিল হচ্ছে 5 ওহম। তো তার সাথে সমান্তরালে যুক্ত করে 0 দিয়ে দিলাম, শর্ট সার্কিট করে দিলাম। এই যে শর্ট সার্কিট করে দিলাম। শর্ট সার্কিট করে দিলে কি অবস্থা হবে? এটা কত? 10 ভোল্ট। তাহলে শর্ট সার্কিট করে দিলে দেখো সেই ক্ষেত্রে একেবারে 2 পাওয়া যাবে। কিভাবে? এখান থেকে কারেন্ট এসে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট গেল, গিয়ে এই পথে গিয়ে ঘুরে এখানে চলে আসবে। কারেন্ট কিন্তু আমি মূল কারেন্টই পাবো 10। এটা তো আর থাকবেই না, কারণ ওই 5 ওহম তো আর কাউন্টই হবে না, বাদ। তাহলে 10 ভাগ 5 প্লাস 0, এই যে এটা রোধ হচ্ছে 0, এটা তুল্য তাহলে কত হইল? 5 আর 0 তুল্য কত হইল? তুল্য তো 0ই হইল। তাহলে দেখো আমি 2 অ্যাম্পিয়ারে কিন্তু পাইলাম, কারেন্ট কিন্তু আমি 2 অ্যাম্পিয়ার পেলাম। কিন্তু সমস্যা না? বলো তো, বলো কি সমস্যা? এই অ্যামিটারের কয়েলের মধ্যে দিয়ে তো কোনো কারেন্টই গেল না। তো অ্যামিটারের কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না গেলে তো কাটা বিক্ষেপ দিবেন কেন? কাটা বিক্ষেপই তো দিবে না, কারেন্ট আছে যে এটা তুই তুমি বুঝতে পারবে না। তাহলে এটা তো করা যাবে না। তাহলে এই কারণে রোধ, এই যে রোধটা, এই রোধটা কম হওয়া ভালো, কিন্তু একেবারে 0 হওয়া ভালো না, 0 হওয়া উচিত না। ঠিক আছে, 0 হলে এই সমস্যা হবে। তাহলে প্র্যাকটিক্যালি ভালো করে শুনবা কথা, প্র্যাকটিক্যালি অবশ্যই এর রোধের কিছু একটা মান থাকতে হবে। কিন্তু আমরা যদি বলি আদর্শ অ্যামিটার, যার এক্সিস্টেন্স নেই, আদর্শ অ্যামিটার হয় না। যেমন আদর্শ গ্যাস হয় না বাস্তব গ্যাস, ঠিক তেমনি আদর্শ অ্যামিটার হয় না। তাহলে তুমি বলো, যদি একেবারে দোষ ত্রুটি মুক্ত একটা অ্যামিটার, যে কারেন্টের প্রবাহ 2 অ্যাম্পিয়ার থেকে একটুও কমাবে না, তাহলে সেই অ্যামিটার তার কয়েলের রোধটাকে কত হইতে হবে? সেই অ্যামিটারের কয়েলের রোধটাকে কত হইতে হবে? এই যে তুল্য রোধটা, এই 5 আর 0 তুল্য রোধটা, তাহলে এই তুল্য রোধটা কত হইতে হবে? তুল্য 0 হইতে হবে, 0 ওহম হইতে হবে। কি কথা বুঝছো? আদর্শ অ্যামিটারের ক্ষেত্রে অ্যামিটারের যে রোধ, মানে ওই কয়েলের রোধ আর সমান্তরালে যেটা যুক্ত তার রোধের তুল্য, মানে মূল কথা অ্যামিটারের রোধ কত হইতে হবে? অ্যামিটারের রোধ হইতে হবে 0 আদর্শ অ্যামিটারের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে একমাত্র প্রবাহ যা তাই পাওয়া যাবে, প্রবাহ একটু কমবে না। কিন্তু বাস্তবে এটা হয় না, বাস্তবে কিন্তু এটা হয় না। আদর্শ অ্যামিটারের জন্য আমরা এটা ধরে নিব আর কি। ঠিক আছে, তাহলে একটু লিখে রাখো যে আদর্শ অ্যামিটারের জন্য অ্যামিটারের তুল্য রোধ বা রোধ এটা হবে 0 আদর্শ অ্যামিটারের জন্য। ঠিক আছে, বাস্তবে সম্ভব নয়, লিখে রাখি একটু ব্র্যাকেট, বাস্তবে সম্ভব নয়। অনেক সময় আমরা ম্যাথ করবো, তো তখন ধর একটা অ্যামিটার বর্তনীতে থাকবে, তো ম্যাথ করার সময় আমরা অ্যামিটারটাকে একটা আদর্শ অ্যামিটার ধরে কাজ করব। ঠিক আছে, আমরা ছোট মানুষ, আমরা তখন এটাকে আদর্শ অ্যামিটার ধরে কাজ করব। তো এই হচ্ছে অ্যামিটারের কথাবার্তা, ক্লিয়ার? এইবার আসো, অ্যামিটারের দাগাঙ্কন আমি তোমার অলরেডি দেখাইছি। এই যে অ্যামিটারের দাগাঙ্কন কিভাবে দাগাঙ্কিত করব, তোমাকে আরেকটু সুন্দর করে আমি বুঝাই। অ্যামিটারের দাগাঙ্কন, যে কিভাবে অ্যামিটারকে গ্যালভানোমিটার বানানো হয়। অ্যামিটারের দাগাঙ্কন তুমি নিজেই ধরো একটা গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরিত করতে পারবা। তো কিভাবে?
এটা ধরো 5 ওহম, আর এইখানে আমি অ্যামিটারকে যুক্ত করব, এখানে আমি অ্যামিটারকে যুক্ত করব, এটা ধরো 10 ভোল্ট, এখানে অ্যামিটারটা থাকবে। এই যে অ্যামিটারে তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ধরো এই যে অ্যামিটারের স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? তো অ্যামিটারের এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে কাটা। তো কাটাটা প্রথমে ধরো এই বরাবর আছে কাটাটা, এই এই বরাবর কাটাটা আছে। তাহলে যখন কোনো কারেন্ট যাচ্ছে না, যখন কোনো কারেন্ট যাচ্ছিল না, তখন কাটাটা এইভাবে আছে, ঠিক আছে? এইবার আমি মনে করো কাটার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তো যখন কারেন্ট যাচ্ছে দেখো এটা 5 আর এটা 10, তাহলে I ইকুয়াল টু 10/5 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, কত কারেন্ট যাচ্ছে তাহলে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা এরকম একটা দাগ দিব, দিয়ে যখন কোনো কারেন্ট যাচ্ছিল না তখন এটা 0। এবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, দেখবা কাটা নড়ে উঠবে। তো কাটা নড়ে এখানে যাবে, ধরো এই যে ধরো এখানে গেল, তাহলে যখন এখানে গিয়ে থামবে এই যে এটারে দিবা 2, 2 পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে দিবা 2। এইবার তুমি মনে করো রোধের চেঞ্জ করলা, এই যে রোধ এ তো তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে? রোধের মানগুলো তুমি চেঞ্জ করতে পারো, রোধগুলোর মান কিন্তু তুমি জানো, রোধগুলোর মান তুমি ধরো জানো। তাহলে ধরো এই রোধটা যুক্ত করছো 2.5, ধরো 5 তো চলে গেছে, 5 এর পরে আসছে ধরো 2.5 ওহম, 2.5 ওহম যুক্ত করছো, 5 কে সরাই দিয়ে 2.5 ওহম যুক্ত করছো। তাহলে এবার যখন 2.5 ওহম যুক্ত করছো সেই সময় কারেন্ট, তাহলে 10/2.5 কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। যখন 4 অ্যাম্পিয়ার গেছে, এর মধ্যে যখন 4 অ্যাম্পিয়ার গেছে তখন কাটার বিক্ষেপ ধরো এখানে উঠছে, ঠিক আছে? কাটার বিক্ষেপ এখানে উঠছে, তাহলে কাটার বিক্ষেপ যদি এখানে ওঠে, কাটার বিক্ষেপ যদি এখানে হয়, তাহলে এই পয়েন্টে লিখে দিবা 4, 4। এরপরে মনে করো 10, এরপরে মনে করো 1.67 রোধ যুক্ত করছো, 1.67 ওহম, এটা সরাই দিছো। এরপরে যে কারেন্ট 10/1.67 দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছো, 6 অ্যাম্পিয়ার কারেন্ট যখন, তখন কাটার বিক্ষেপ ধরো এই যে এখানে কাটার বিক্ষেপ, তাহলে এটা 6, তারপরে এটা 8, তাহলে এইটা কত হবে? এটা আর আর তোমার রোধ লাগানোই লাগবে না, তাহলে এটা কত হবে? 10, ঠিক আছে? তাহলে মাঝের এইটা 1, ঠিক আছে? মাঝের এইটা 1, 2 আর 4 এর মাঝখানে এটা 3, তারপর 4 আর 5 এর মাঝখানে এটা, 4 আর 6 এর মাঝখানে এটা 5, ঠিক ক্লিয়ার? তারপর 6 আর 8 এর মাঝখানে এটা 7, 8 আর 10 এর মাঝখানে এটা হচ্ছে 9। এই যে তুমি দাগাঙ্কিত করে দিলা, এইভাবে অ্যামিটারকে দাগাঙ্কিত করা হয়। এবার ধরো কোন একটা তারের মধ্যে অজানা একটা কারেন্ট যেটা আমি জানি না, এটা দাগাঙ্কিত করা হয়ে গেছে, এটা দাগাঙ্কিত করা হয়ে গেছে। এবার অ্যামিটারটাকে খুলে নিয়ে আসলাম, অ্যামিটারটাকে খুলে নিয়ে এই যে অ্যামিটার এখানে বসালাম, এই অ্যামিটারটাকে আচ্ছা এখান থেকে খুলে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, এটাকে কপি করে নিয়ে আসলাম। এই ধরো এবার অন্য কোনো একটা বর্তনী, আমার অ্যামিটার দাগাঙ্কিত করা হয়ে গেছে, গ্যালভানোমিটারটাকে অ্যামিটার বানায় ফেলেছি। এবার অন্য কোনো একটা বর্তনী, এই বর্তনীতেই ধরো দুইটা রোধ আছে, দুইটা রোধ আছে, এখানে একটা ব্যাটারি আছে, এখানে আরো একটা রোধ আছে, দিয়ে ধরো এই যে আমি অ্যামিটারকে যুক্ত করলাম, ঠিক আছে? অ্যামিটারকে যুক্ত করা হবে কিভাবে? এই যে এর যে দুইটা বোতাম, এই দুইটা বোতামের মাধ্যমে যুক্ত করা হয়, এই যে দুইটা বোতাম, এই দুইটা বোতামে যুক্ত করা হয়, এইভাবে যুক্ত করে দিলাম। তো এরপরে ধরো যুক্ত করার পরে আমরা দেখলাম কি কাটার বিক্ষেপ দিছে এরকম, ধরো কাটার বিক্ষেপ দিছে এই বরাবর, কাটার বিক্ষেপ দিছে ধরো এই বরাবর, এই বরাবর কাটার বিক্ষেপ দিছে। তাহলে বলো এই লাইনে তো তুমি রোধ টোধ কত আছে জানোই না, এই ব্যাটারি কি জানো না, তাহলে বলো এই লাইনের কারেন্ট লেভার কত? এই লাইনের কারেন্ট আই কত? আই কত দেখি কেমন বলতে পারো? তাহলে কাটার বিক্ষেপ এই যে 7 এর সোজাসুজি, তাহলে এই লাইনের কারেন্ট হচ্ছে 7 অ্যাম্পিয়ার। এই যে হয়ে গেল। এইভাবেই অ্যামিটারে দাগাঙ্কন করা হয়, এভাবেই অ্যামিটার আসলে তৈরি করা হয়, বুঝতে পারছো? তাহলে তোমার হাতের কাছে একটা গ্যালভানোমিটার থাকলে তুমি সেটাকে ঘষা মাজা করে পার্মানেন্ট মার্কার দিয়ে অ্যামিটার কিন্তু বানাই নিতে পারবা, ঠিক আছে? তোমার কাছে যদি একটু ল্যাপটপ থাকে, এরকম রোদ টোদ থাকে, তুমি ল্যাবে গিয়ে হিসাব নিকাশ করে
ভোল্ট অ্যামিটারকে তুমি গ্যালভানোমিটারকে তুমি অ্যামিটারে পরিণত করে নিতে পারবা। এই হচ্ছে কাহিনী। এইবার আসো ভোল্ট মিটার, অ্যামিটার গেল, এইবার আসো ভোল্ট মিটার। ভোল্ট মিটার, ভোল্ট মিটার কি আর ভোল্ট মিটার কিভাবে যুক্ত করা হয়? ভোল্ট মিটার কিভাবে যুক্ত করা হয়? ভোল্ট মিটারকে কিভাবে যুক্ত করা হয়? অ্যামিটার বুঝলে ভোল্ট মিটার ঠিক প্রায় একই রকম। ওই গ্যালভানোমিটারকে একটু মডিফাই করে অ্যামিটার, গ্যালভানোমিটারকে একটু মডিফাই করে ভোল্ট মিটার। এবার ভোল্ট মিটার কি করবে? ভোল্ট মিটার হচ্ছে বিভব পরিমাপ করে। বিভব সরাসরি ভোল্ট এককে পরিমাপ করতে পারে। ভোল্ট এককে পরিমাপ করতে পারে। আমরা এবার বিভব পরিমাপ করব, ঠিক আছে? আমরা এবার বিভব পরিমাপ করব। তাহলে চলো এবার বিভব পরিমাপ করি। একটা বর্তনী দেখাই তোমার আগে। এটা একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, দুইটা রোধ, দুইটা রোধ। তো ধরো এইখানে এই যে রোধটা, এটা 3 ওহম, এটা 2 ওহম, আর এটা ধরো 10 ভোল্ট, 10 ভোল্টের ব্যাটারি। ওকে, আমি এই 3 ওহমের মধ্য দিয়ে, মানে 3 ওহমের দুই প্রান্তে বিভব পরিমাপ করব। 3 ওহমের দুই প্রান্তের বিভব পরিমাপ করব। তাহলে বিভব পরিমাপ করতে গেলে যেহেতু দুই প্রান্তের বিভব, তাহলে ভোল্ট মিটারকে যে দুই প্রান্তের বিভব পরিমাপ করব সেই দুই প্রান্তের অ্যাক্রসে বসাবো। তাহলে ভোল্ট মিটারকে এনে, যে ভোল্ট মিটার, ভোল্ট মিটার, এই ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারকে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যুক্ত করব। কারণ আমি এই রোধের দুই প্রান্তের বিভব মাপতে চাই, দুই প্রান্তের বিভব মাপতে চাই। তাহলে ওই দুই প্রান্তের মধ্যে ভোল্ট মিটারকে যুক্ত করব। তাহলে ভোল্ট মিটারকে কিভাবে যুক্ত করা লাগলো দেখো তো, বলো ভোল্ট মিটারকে কিভাবে যুক্ত করা লাগলো? সমান্তরালে যুক্ত করা লাগলো। কথা কি বুঝছো? অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা লাগবে আর ভোল্ট মিটারকে সমান্তরালে। কেন অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা লাগছিল? আমি এই রোধের মধ্য দিয়ে কারেন্ট চাই, তাহলে এই রোধের মধ্য দিয়ে যে কারেন্ট আমি যদি শ্রেণীতে অ্যামিটারকে লাগাই ওর মধ্য দিয়ে একই কারেন্ট যাবে, এই কারণে এর সাথে এ শ্রেণীতে যুক্ত ছিল। এবার আমি কি চাই? এবার আমি চাই এই রোধের দুই প্রান্তের বিভব চাই। ওকে, তাহলে দুই প্রান্তের বিভব, দুই প্রান্তের বিভব চাই, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্যটা আমি চাই। তো আমি তোমাকে বলছিলাম ধরো এই একটা রোধ আর এই একটা রোধ কিসে যুক্ত আছে? এরা এরা কিসে যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে না? তাহলে এই রোধের এই বিন্দু আর এই বিন্দুর বিভব যা হবে, এই দুই বিন্দুর বিভব যা হবে, এই বিন্দু আর এই বিন্দুর বিভব তো তাই হবে। তাহলে ধরো এই রোধের দুই প্রান্তের বিভব বের করতে চাও, তাহলে এই যে ধরো ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারকে ওইভাবে যুক্ত করো। তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব যা থাকবে ভোল্ট মিটারেরও তো দুই প্রান্তের বিভবটা তাই হবে। তাহলে ভোল্ট মিটারকে এই রোধের সাথে কিভাবে যুক্ত করা লাগলো? ভোল্ট মিটারকে যুক্ত করা লাগলো সমান্তরালে। বুঝলাম? ভোল্ট মিটারকে যুক্ত করা লাগলো সমান্তরালে। কে ভাই দেখি? ওকে, তাহলে এবার আসো দেখো, এবার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে ভোল্ট মিটার, এই ভোল্ট মিটার কয়েলের রোধ ধরো 6 ওহম, ভোল্ট মিটার কয়েলের রোধ হচ্ছে 6 ওহম। তাহলে এবার কি সমস্যা? ভোল্ট মিটার ধরো নেই, আপাতত ভোল্ট মিটার নেই। তাহলে এই লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট, সেই কারেন্ট কত? আই হচ্ছে 10/3 আর 2 5, তাহলে 10/5 2 অ্যাম্পিয়ার। তাহলে তখন এই 3 ওহম এর যে দুই প্রান্তের বিভব ভি, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই হচ্ছে 2 আর হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6 ভোল্ট, 3 দুগুণে 6 ভোল্ট। ঠিক আছে, এখন আমি যখন ভোল্ট মিটারকে যুক্ত করব, ভোল্ট মিটারে তো একটা কয়েল থাকবে, কয়েলের রোধ থাকবে, সেই রোধ হচ্ছে 6। তাহলে এইবার একটা জিনিস খুব ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এটা 3 ওহম, তার সাথে সমান্তরালে ছিল 2 ওহম, সরি শ্রেণীতে ছিল 2 ওহম, এটা হচ্ছে ব্যাটারি 10 ভোল্ট। আমি ভোল্ট মিটারকে এর সাথে সমান্তরালে যুক্ত করছি। যে ভোল্ট মিটার কয়েলের রোধ, এই যে ভোল্ট মিটার এর কয়েলের রোধ, ভোল্ট মিটার এর কয়েলের রোধ হচ্ছে 6 ওহম। তাহলে এই 6 আর 3 এর তো সমান্তরালে, তাহলে 6 আর 3 যদি সমান্তরালে হয়, এই দুইটার যে তুল্য হবে 6 এর ইনভার্স 3 এর ইনভার্স
টোটালটার ইনভার্স। তাহলে 6 এর ইনভার্স, 3 এর ইনভার্স, টোটালটার ইনভার্স। তাহলে 6 গুণ 3 ডিভাইডেড বাই 6 যোগ 3, 6 যোগ 3, এটা কত? 2 ওহম হবে ভাই। এটা কি হবে? 2 ওহম হবে। এটা হবে 2 ওহম। এই দুইটার তুল্য হবে 2 ওহম। তাহলে এবার বলো, যদি তুল্য 2 ওহম হয় তাহলে মূল কারেন্ট এবার আই কত হবে? আই হবে 10 ভাগ 6 আর 3 এর তুল্য 2, 2 আর 2 4, 2 যোগ 2 4, তাহলে 10 ভাগ 4, 10 ভাগ 4, 2.5, 2.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? 2.5 অ্যাম্পিয়ার। এই দুটার তুল্য হচ্ছে 2। তাহলে আমি যদি এখন এই বিন্দু আর এই বিন্দুর বিভব বের করি, এই বিন্দু আর এই বিন্দুর যদি বিভব বের করি, তাহলে এবার বিভব পাবো V = IR। এই দুইটার তুল্য 2, কারেন্ট 2.5, তাহলে 2 × 2.5 ভালো করে বুঝবা। তাহলে কত ভোল্ট ভাই? কত ভোল্ট? 5 ভোল্ট। এখন বলো, তুমি মাপতে চাইছিলা এই 3 ওহমের দুই প্রান্তের বিভব, যেটা অরিজিনালি কত? 6 ভোল্ট। যখন ভোল্টমিটারকে যুক্ত করতেছো, ভোল্টমিটারের তো একটা কয়েলের রোধ থাকবেই, স্বাভাবিক। সমান্তরালে যুক্ত করতেছো, তো সমান্তরালে যুক্ত করলে 6 এর সাথে 3 সমান্তরালে যুক্ত হয়ে তুল্য হয়েছে 2। তখন টোটাল এই বর্তনী তুল্য হয়েছে 2 আর 2 4, 10 কে 4 দিয়ে ভাগ দিলে কারেন্ট 2.5। এবার এই কারেন্ট এই কারেন্ট এসে এই দুইটার মধ্যে দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তা আমি চাচ্ছি এই দুই প্রান্তের বিভব কত। তাহলে এদের তুল্য রোধ হচ্ছে 2, এদের তুল্য রোধ 2, তার সাথে যদি এর মধ্যে দিয়ে কারেন্ট 2.5 গুণ দিই 5 ভোল্ট, তাহলে এই ভোল্টমিটার এখন কত মাপবে? 5 ভোল্ট মাপবে। এই 3 ওহমের দুই প্রান্তের বিভব এখন কত ভোল্ট? 5 ভোল্ট। কিন্তু অরিজিনালি এই 3 ওহমের দুই প্রান্তের বিভব মূল সার্কিটে কত ছিল ভোল্টমিটার যুক্ত করার আগে? 6 ভোল্ট। ঝামেলা বুঝতে পারছো? বলো, ঝামেলাটা বুঝতে পারছো? তাহলে তুমি ভোল্টমিটার বসাইলে ভোল্টমিটারের রিডিং দেখবা 5 ভোল্ট, কিন্তু মূল ভোল্টেজ আসলে যখন আমি ভোল্টমিটার সরাই নিছি তখন এর দুই প্রান্তের মূল ভোল্টেজ কত? 6 ভোল্ট। তাহলে ভোল্টমিটার যুক্ত করার পরে তুমি কি প্রকৃত পাঠ পাচ্ছ? বলো, ভোল্টমিটার যুক্ত করার পরে তুমি কি প্রকৃত পাঠ পাচ্ছ? 1 কম পাচ্ছ। তাহলে তোমার তো 1 কম পাওয়া যাবে না, তোমার তো 6 ভোল্ট পাইতে হবে। 6 ভোল্ট না পাইলেও ধরো 5.9999 পাইতে হবে, অথবা 6.00001 পাইতে হবে। 6 না পাইলেও, 6 ভোল্ট না পাইলেও অ্যাটলিস্ট 6 এর খুবই কাছাকাছি তো পাইতে হবে। এই হচ্ছে ঝামেলা। এইবার নিজেরা বুদ্ধি খুঁজে বের করো তো, নিজেরা চিন্তা করো যে ধরো তুমি বিজ্ঞানী হয়ে গেছো, তো নিজেরা চিন্তা করো তো কি হইতে পারে। বলো কি করা যায়। দেখো, সমান্তরালে যখন আমরা কোন একটা রোধের সাথে খুবই অল্প মানের রোধ যুক্ত করি তখন তুল্য হয় তাদের মধ্যে যেটা কম তার চেয়েও কম। শ্রেণীতে কি হয় জানো? শ্রেণীতে যখন আমরা কোন একটা রোধের সাথে অনেক বেশি মানের একটা রোধ যুক্ত করি, অনেক বেশি, তাহলে যোগ হবে, যোগ হয়ে তুল্য হবে বেশিটার মানেরও বেশি, বেশিটার মানেরও বেশি। তাহলে ব্যাপারটা একটু বোঝো। আমাদের টার্গেট এখানে যেন আমি 6 ভোল্টই ফেরত পাই। দেখো আমি কি করব, ঠিক আছে? দেখো আমি কত বড় চালাক হয়ে যাবো এবার। আমি, এটা তো 3 ওহম আর এটা ছিল 2 ওহম, এই যে 2 ওহম, তো এর সাথে ভোল্টমিটার ছিল, যে ভোল্টমিটার কুণ্ডলীর রোধ 6 ওহম। এইবার দেখো এই ভোল্টমিটারের সাথে এবার সমান্তরালে না, শ্রেণীতে বিশাল মানের একটা রোধ যুক্ত করব। শ্রেণীতে বিশাল মান, শ্রেণীতে বিশাল মানের একটা রোধ যুক্ত করলাম। বিশাল মানটা কত নিব বলো? কত নিব? 20,000, 20,000 ওহম নিলাম। 20,000 না নিলেও চলবে, 2,000 নাও, 2,000 ওহম আমি নিলাম। ওকে, তাহলে 2,000 ওহম নিয়ে আমি যুক্ত করব। তাহলে কি করলাম? ভোল্টমিটারের কয়েলের সাথে একটা বড় মানের রোধ শ্রেণীতে যুক্ত করলাম। আগে অ্যামিটার কয়েলের সাথে খুবই অল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করছি, এবার ভোল্টমিটার কয়েলের সাথে খুবই বিশাল মানের একটা রোধ শ্রেণীতে যুক্ত করলাম। লাভ কি? দেখো মূল সার্কিটটাকে আঁকি। এটা হচ্ছে 10 ভোল্ট। আমাদের ফিরে পাইতে হবে 3 এর একশো 6 ভোল্ট। দেখি এবার ফিরে পাই কিনা, 6 আর 2,000 শ্রেণীতে, তাহলে 2,006। এই দুইটার তুল্য হচ্ছে 2,006 ওহম। 2006 ওহম, 2006 সালে আমি ক্লাস 6 এ পড়ি।
2006 ওহম। এই 2006 আর 3 এরা সমান্তরালে আছে, তাহলে এইটা 2006 আর এটা 3 তুল্য, তাহলে 2006 ইনভার্স 3 এর ইনভার্স, টোটালটার ইনভার্স 2006 তার ইনভার্স 3 এর ইনভার্স দিয়ে পরে টোটালটার ইনভার্স 2.995 2.995। তাহলে এবার এই যে এই পুরো এইটুকুর তুল্য হচ্ছে 2.995, তার সাথে 2 হচ্ছে শ্রেণীতে। তাহলে এবার কারেন্ট বের করতে চাই, মূল কারেন্ট I ইকুয়াল টু 10 ভাগ R, আর হচ্ছে এইটার পুরোটার তুল্য এটা, তার সাথে এটা যোগ, তাহলে 2.995 প্লাস 2, তাহলে কারেন্ট হচ্ছে 10 ভাগ অ্যান্সার যোগ 2, কারেন্ট হচ্ছে 2.001 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে ডান। এবার আসো বলো এই পুরোটার তুল্য কত, এইটুকুর তুল্য কত পাইছো? এইটুকুর তুল্য হচ্ছে 2.995 ওহম। তাহলে আমি যদি এইটুকুর তুল্য যদি 2.995 ওহম পাই, তাহলে এবার এই বিন্দু আর এই বিন্দুর বিভব ভি ভি ইকুয়াল টু আইআর, I 2.001, আর হচ্ছে এই পুরো এদের তুল্য 2.995। তাহলে দেখি তো ভাই কত আসে। আমার দরকার কত আসা, 6 আসা দরকার, দেখি তো এবার 6 আসে কিনা। 2.001 গুণ 2.995, তাহলে 5.9992 5.99, তাহলে 5.99 মানেই তো 5.99 মানেই তো প্রায় 6 ভোল্ট। তাহলে 5.99 ভোল্ট পাওয়া যে কথা, 6 ভোল্ট পাওয়া একই কথা। বুঝতে পারলা? তাহলে কি করতে হবে? তাহলে ভোল্টমিটার বলতে আমরা শুধু এইটাকে বুঝবো না, 6 ওহমকে বুঝবো না। তাহলে ভোল্টমিটার মানে এই পুরোটুকু, এই রোধটা সহই কিন্তু ভোল্টমিটার। এই রোধটা কে যুক্ত করবে? তুমি একটা ভোল্টমিটার দিয়ে যখন পাঠ পরিমাপ করবা, তখন তুমি কি ভোল্টমিটারের সাথে শ্রেণীতে এত বড় একটা রোধ বসাই নিবা? অনেক বেশি মানের একটা রোধ কি তুমি বসাই নিবা? না, যারা তৈরি করবে তারা আগে থেকে তৈরি করবে। তাহলে ভোল্টমিটারের একটা কয়েলের সাথে এই যে শ্রেণীতে একটা রোধ যুক্ত থাকবে, শ্রেণীতে যে রোধটা যুক্ত থাকবে সেটার মান হবে অনেক বেশি। তাহলে এইটুকুই কিন্তু একবারে ভোল্টমিটার। এই যে এইটুকুই কিন্তু ভোল্টমিটার। ভাই হচ্ছে না কেন? এই যে এইটুকু কিন্তু ভোল্টমিটার, এই যে এইটুকু মিলেই কিন্তু ভোল্টমিটার। এটাই হচ্ছে ভোল্ট মিটার। বুঝছো? বুঝলে অনেক সহজ। তাহলে ভোল্ট মিটারের যে কয়েল থাকবে না, ভোল্ট মিটারের যে কয়েল থাকবে, ধরো এই হচ্ছে ভোল্ট মিটার, এই হচ্ছে ভোল্ট মিটার, ঠিক আছে? তো এই ভোল্ট মিটারের ভেতরে যে কয়েল আছে, এর ভেতরে যে কয়েলটা আছে, এর ভেতরে যে কয়েল, এই হচ্ছে সেই কয়েলটা। এই কয়েলের সাথে খুবই বড় মানের একটা রোধ, এই যে খুবই বড় মানের একটা রোধ শ্রেণীতে যুক্ত থাকবে। তাহলে এটা ভোল্ট মিটারের কয়েল, ধরো ভোল্ট মিটারের এই রোধটা আর তার সাথে অনেক বড় মানের একটা রোধ যুক্ত থাকবে, ঠিক আছে? বেশি মানের রোধ, বেশি মানের রোধ। এইটুকু আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না, আমি বাইরে থেকে শুধু এরকম কাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? বাইরে থেকে আমি এইটুকু আর দেখতে পাচ্ছি না, ভোল্ট মিটারের মধ্যে এইটুকু জিনিস আছে। তো আশা করি তোমরা বুঝছো, বুঝলা? এবার তাহলে ভোল্ট মিটার থেকে এবার আমরা কয়েকটা শর্ট সিদ্ধান্ত লিখে ফেলি আর কি। তাহলে 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে ভোল্ট মিটার এই যে বক্স, এই বক্সটাই ভোল্ট মিটার। ভোল্ট মিটারকে যে রোধের দুই প্রান্তের বিভব পরিমাপ করব তার সাথে সমান্তরালে যুক্ত করতে হয়, প্রথম কথা। তাহলে প্রথম সিদ্ধান্ত লিখো। সিদ্ধান্ত 1, যে রোধের দুই প্রান্তের বিভব নির্ণয় করব, যে রোধের দুই প্রান্তের বিভব নির্ণয় করব, ভোল্টমিটারকে যে রোধের দুই প্রান্তের বিভব নির্ণয় করব, ভোল্টমিটারকে সেই রোধের সাথে সমান্তরালে যুক্ত করা হয়, সমান্তরালে যুক্ত করা হয়, ঠিক আছে?
সমান্তরালে যুক্ত করা হয়। এবার 2 নম্বর কথা, ভোল্টমিটারের সাথে একটা অনেক বেশি মানের রোধ যুক্ত করতে হবে। কিভাবে? শ্রেণীতে। ভোল্টমিটারের সাথে আসো দেখাই। ভোল্টমিটারের কয়েলের সাথে অনেক বেশি মানের একটা রোধ যুক্ত করতে হবে। কিভাবে? শ্রেণীতে। তাহলে 2 নম্বর, ভোল্টমিটার কয়েলের রোধের সাথে ভোল্টমিটার কয়েলের রোধের সাথে অনেক বেশি মানের একটি রোধ যুক্ত করতে হবে ভোল্টমিটার কয়েলের সাথে শ্রেণীতে। ঠিক আছে, এইবার আসো 3 নম্বর, আদর্শ ভোল্টমিটার, যেটা বাস্তবে হয় না। অলরেডি অনেকে বুঝে গেছো। বলো, আদর্শ ভোল্টমিটার তার জন্য কি করতে হবে? এই রোধের মান যত বেশি হবে তত ভালো। 2000 হলে ভালো, 4000 হলে আরো ভালো, 20000 হলে আরো ভালো, 2 লক্ষ হলে আরো ভালো, 2 কোটি হলে আরো ভালো। কি হলে সবচেয়ে ভালো? কি হলে সবচেয়ে ভালো? অসীম হলে সবচেয়ে ভালো। যদি এই রোধটা অসীম হয়, এই রোধটা যদি অসীম রোধ হয়, মানে 6 এর সাথে অসীম যোগ হলে তো অসীমই। 6 এর সাথে অসীম যোগ হলে কি? অসীম, ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মানে রোধ যদি এখানে যুক্ত করা হয়, তাহলে আমি এখান থেকে এই যে কারেন্টটা, আগে কত কারেন্ট পাইছিলাম? এই যে কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার, আমি কারেন্ট 2 অ্যাম্পিয়ার পাবো। কারেন্টটা 2 অ্যাম্পিয়ার পাবো, এবং কারেন্ট যদি 2 অ্যাম্পিয়ার পাই তাহলে 3 দুগুণে 6। আলটিমেটলি আমরা রোধের অ্যাক্রসে 2 প্রান্তের বিভবও একই পাবো। তাহলে আমাদের এই রোধের মানটা বেশি হলে সবচেয়ে ভালো, যত বেশি হবে তত ভালো, যত বেশি হবে তত ভালো, বেশি হতে হতে অসীম হলে সবচেয়ে ভালো, একেবারে কোনো ত্রুটি থাকবে না। কিন্তু অসীম হওয়া তো সম্ভব না। অসীম মানের একটা রোধ যুক্ত করে দিতে হবে, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তাহলে আদর্শ ভোল্টমিটারের রোধ, আদর্শ ভোল্টমিটারের রোধ হচ্ছে অসীম। রোধ হচ্ছে অসীম, যেটা বাস্তবে হয় না। এটা আদর্শ, আইডিয়া, বাস্তবে সম্ভব নয়। বাস্তবে সম্ভব নয়, বাট আইডিয়াল কথা উল্লেখ থাকলে তখন আমরা অসীম ধরে নিয়ে কাজ করব। তাহলে আইডিয়াল ভোল্টমিটারের রোধ কত? 0। আইডিয়াল ভোল্টমিটারের রোধ কত? অসীম। আর আইডিয়াল এমিটারের রোধ কত? 0। তাহলে মাথায় রাখিও, ঠিক আছে? এইবার আসা পাল্লা বৃদ্ধি, খুব ইম্পর্টেন্ট টপিক। এমিটারের পাল্লা বৃদ্ধি, এমিটারের পাল্লা বৃদ্ধি। ঘুমাই পড়ো না, দেখো মূল পড়া এখনো শুরু হয়নি। এমিটারের পাল্লা বৃদ্ধি করব। পাল্লা বৃদ্ধি মানে কি? আগে ধরো 2 অ্যাম্পিয়ার মাপতে পারে, এখন 200 অ্যাম্পিয়ার মাপাইতে চাই, পাল্লা বৃদ্ধি। 200 অ্যাম্পিয়ার মাপাইতে চাই। আগে 10 অ্যাম্পিয়ার মাপতে পারে, এখন 1000 অ্যাম্পিয়ার মাপাইতে চাই। এটারই বলা হয় পাল্লা বৃদ্ধি। কেমনে পাল্লা বৃদ্ধি করব? এমিটারের পাল্লা বৃদ্ধি কিভাবে করা যায়? ধরো এই হচ্ছে একটা এমিটার, এমিটারের স্ক্রিন দেখাই তোমারে। এই হচ্ছে একটা এমিটার, এটা ধরো 5, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, এই প্রান্ত 10। তাহলে 0 1 2 3 4 5, 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা লিখি 6 7, এটা 8, এটা 9, এটা 10। এই যে অ্যামিটারে দাগাঙ্কিত করা আছে। বলো তো, এই যে অ্যামিটারটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যামিটার কত পর্যন্ত প্রবাহ মাপতে পারবে? বলো কত পর্যন্ত প্রবাহ মাপতে পারে? তাহলে প্রবাহ মাপতে পারবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। দেখো কাটার বিক্ষেপ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত, 0 থেকে ঘুরে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আসতে পারে। এখানে 0, এখানে 10, তাহলে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারবে। ওকে, কিন্তু আমি এটা দিয়ে 100 অ্যাম্পিয়ার মাপাইতে চাই, এটা সম্ভব? আমি যদি এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিই, তাহলে কাটার বিক্ষেপ এখানে। এখন 100 অ্যাম্পিয়ার কারেন্ট দিলে তো
আরো এই কাঁটা আরো 10 গুণ ঘুরবে, তো ঘোরার জায়গা নেই তো। এই যে কাঁটাটা কি করবে, 10 অ্যাম্পিয়ারের জন্য এইখানে আসবে। এখন আমি যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই, ও তো আরো এদিকে যাইতে চাইবে, তাহলে এখানে বাড়ি খাবে, এখানে খালি বাড়ি খাইতে থাকবে, আর তো যাইতে পারবে না। তাহলে কি করতে হবে, তাহলে আর একটা অ্যামিটার কিনতে হবে। যে অ্যামিটারের এই লাস্টের দাগটা 100, আমি যদি 500 অ্যাম্পিয়ার মাপাইতে চাই, তাহলে আরো একটা অ্যামিটার কিনতে হবে যার এই লাস্টের দাগটা 500। এখন কথা হচ্ছে কি, আমার মতো গরিব মানুষের জন্য এইভাবে একটা একটা করে গ্যালভানোমিটার বা অ্যামিটার কেনা এটা তো সম্ভব না। তো আমরা একটু বুদ্ধি খাটায় চাইলেই এইটা দিয়ে 100 অ্যাম্পিয়ার 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপাইতে পারবো। ঠিক আছে, 100 অ্যাম্পিয়ার 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপাইতে পারবো। কিভাবে মাপাইতে পারবো সেটা একটু দেখি। ধরো ভাই এটা হচ্ছে অ্যামিটার, এই হচ্ছে অ্যামিটারটা, অ্যামিটার কয়েলের রোধ আর, এই অ্যামিটারের মধ্যে আই অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে পারে। এই অ্যামিটার কয়েলের রোধ আর, আর মানে হচ্ছে কি এই অ্যামিটারের মধ্যে ওই যে সমান্তরাল একটা রোধ কিন্তু আছে, দিয়ে অ্যামিটার কয়েলের টোটাল রোধ কিন্তু আর, মানে অ্যামিটারের মধ্যে কিন্তু এই যে কয়েলের রোধ তার সাথে আবার সমান্তরাল রোধ আছে, দিয়েই কিন্তু আর। তো এই অ্যামিটার নিরাপদে আই অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। ধরো আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিরাপদে নিতে পারে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিরাপদে মাপতে পারে। এই যে এটা যেমন 10 অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত মাপতে পারে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এর মধ্যে এই যে কুণ্ডলী যেটা আছে, কুণ্ডলীর কোনো ক্ষয়ক্ষতি হয় না, কুণ্ডলী অক্ষত থাকে, কুণ্ডলী ভালো থাকে। এখন আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপাইতে চাই, তাহলে 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপানোর জন্য দুটো সমস্যা, এক, কয়েল পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, কয়েল পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আরেকটা হচ্ছে এর এর এই কাটা 10 পর্যন্ত যাইতে পারে, 10 পর্যন্ত ঘুরতে পারবে। আমি যদি 100 অ্যাম্পিয়ার পাঠাই, আরো তো ঘোরার চেষ্টা করবে, কিন্তু খালি বাড়ি খেতে থাকবে। তাহলে একটু চালাকি করতে হবে। কি চালাকি করতে হবে দেখো, এটা তো অ্যামিটার, এই অ্যামিটার কয়েলের রোধ হচ্ছে আর। আমরা কি করব, কারেন্টের পাল্লা বৃদ্ধি করার জন্য এর সাথে একটা শান্ট যুক্ত করে দিব, শান্ট, এর সাথে একটা সমান্তরাল, শান্ট মানে সমান্তরাল যুক্ত রোধ, একটা শান্ট যুক্ত করে দিব, তাহলে পাল্লা বাড়বে। কেমনে বাড়বে সেটা এখন আমি তোমার দেখাই, দেখো কেমনে বাড়বে। 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে পারতো বলে, এই যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে পারতো বলে এটা 0, এটা 5 আর এটা 10, তাহলে কাটার বিক্ষেপ থাকতো এইখানে। 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে কাটার বিক্ষেপ এখানে, এই যে গ্যালভানোমিটার কাটার বিক্ষেপটা এখানে। এখন 10 এর চেয়ে যদি বেশি কারেন্ট যায়, তাহলে কাটার বিক্ষেপ তো আরো এদিকে যাবে, কিন্তু সেটা যাওয়ার জায়গা নেই, খালি বাড়ি খাইতে থাকবে, এইভাবে খালি বাড়ি খাইতে থাকবে গ্যালভানোমিটারের স্ক্রিনের মধ্যে বা অ্যামিটারের স্ক্রিনের মধ্যে। তো এইবার দেখো, এই যে কারেন্ট তো 10, তাই না, কারেন্ট কত ছিল, 10 যাচ্ছিল। আমি কারেন্টের মান এর চেয়ে আরো বাড়াইতে চাই, ধরো 100 করতে চাই, তাহলে 100 করা মানে কারেন্ট 100 অ্যাম্পিয়ার কারেন্ট আমি মাপাইতে চাই, তাহলে কারেন্ট পূর্বের চেয়ে কয়েক গুণ বাড়াইলাম না, কত গুণ, 10 গুণ, 10 অ্যাম্পিয়ারে 10 গুণ বাড়াইলাম। তো এইটাকে আমরা বললাম, এটা যদি আই হয়, তাহলে এটাকে আমরা বললাম এন আই, 10 গুণ বেশি কারেন্ট মাপাইতে চাই। এখন ভালো করে বুঝবা, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মানে অ্যামিটারের মধ্য দিয়ে কারেন্ট নিরাপদে যাইতে পারে 10, কাটার বিক্ষেপ এই যে এখানে থাকবে, এই যে এটা হচ্ছে 0, এটা 5 আর এটা 10, তাহলে কাটাটা তো এখানে থাকতে পারে, এই যে এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিলে। এখন আমি পাঠাইছি কত, 100, তো আমি গ্যালভানোমিটারের সর্বনাশ করব না, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 10ই পাঠাই দিব। তাহলে তুমি এবার বলবা, আমি যদি এখান থেকে এই 100 অ্যাম্পিয়ার কারেন্টের 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এখানে পাঠাই দিই, 10 অ্যাম্পিয়ার এটা যদি এখানে পাঠাই দিই, তাহলে শান্টের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে বলো, তাহলে বাকি কারেন্ট কত, এবং সেটা শান্টের মধ্য দিয়ে কত পাঠাইতে হবে আর কি, বলো দেখি, কমেন্ট করো। বোঝো নাই, এই যে অ্যামিটার, এটার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে পারে, 10 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য আমি সর্বোচ্চ বিক্ষেপটা পাই। এখন আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাইছি, কিন্তু আমি অ্যামিটারের কয়েলের কোনো ক্ষতি হতে দিব না, তাহলে 100 আমি 10 পাঠাবো ওই রাস্তা দিয়ে, তাহলে বাকি কত এবং সেটা কই দিয়ে পাঠাবো, বাকি 90 অ্যাম্পিয়ার সেটা এই রাস্তা দিয়ে পাঠাবো না ভাই, তাই না, আই যাইতে পারে এর মধ্য দিয়ে, আই কারেন্ট যাইতে পারে, তো আমি তো এন আই কারেন্ট পাঠাচ্ছি, তো এন আই কারেন্ট তো আমি এর মধ্যে দিয়ে পাঠাবো না, আমি তো পাঠাবো আই পাঠাবো, তাহলে বাকি যে কারেন্টটা সেটা কত, এন আই মাইনাস আই, এন আই মাইনাস আই, সেটা পাঠাবো শান্টের মধ্য দিয়ে। কথা কি বুঝছো?
এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। তাহলে একটা শান্ট এমন ভাবে যুক্ত করব যেন এই 100 অ্যাম্পিয়ার কারেন্টের 90 অ্যাম্পিয়ার এদিক দিয়ে চলে আসে, আর 10 অ্যাম্পিয়ার যেন এখানে যায়। এই 10 অ্যাম্পিয়ার 90 এগুলো উদাহরণ হিসেবে দিচ্ছি। তাহলে কি হইলো, অ্যামিটারের মধ্য দিয়ে কত যাইতে পারতো 10 মানে আই, অ্যামিটারের মধ্য দিয়ে যাচ্ছেও কত 10 মানে আই। তাহলে কাটার বিক্ষেপ কিন্তু এখানেই দিবে, কাটার বিক্ষেপ কিন্তু এটাই থাকবে। বাকি 90 কারেন্ট তো এই রাস্তা দিয়ে পাঠাই দিছি, বুঝতে পারছো? বাকি 90 কারেন্ট তো এই রাস্তা দিয়ে পাঠাই দিছি। এইবার কথা হচ্ছে, তুমি আমার এখন বলতে পারো যে ভাই আপনি তো তাহলে কারেন্ট 10 অ্যাম্পিয়ারই মাপলেন, 100 তো মাপতে পারলেন না, এবার একটু বুদ্ধি খাটাও। আমি 100ই মাপছি, আমি 100ই মাপছি। এই যে এগুলা, এই যে শান্ট এটাতে যুক্ত করা হয়েছে, এটা ভিতরে আছে, অ্যামিটারের ভিতরে আছে, অ্যামিটারের ভিতরে, এটা আমি দেখতে পাচ্ছি না। বলো বাইরে দিয়ে যে কারেন্টটা দেখতেছি সেই কারেন্টটা কত? 100। বাইরে দিয়ে যে কারেন্টটা আমি দেখতে পাচ্ছি সেই কারেন্টটা কত? সেই কারেন্টটা কিন্তু 100, বাইরে দিয়ে আমি দেখতেছি। তাহলে লোকজন কত মাপতে চাচ্ছে, বা লোকজন অ্যামিটারের মধ্যে কত ঢুকতে দেখতেছে? অ্যামিটারের মধ্যে ঢুকতে দেখতেছে 100, কিন্তু আমি এমন চালাকি করছি, আমি এমন চালাকি করছি, অ্যামিটারের মধ্য দিয়ে কয়েলের কোনো ক্ষতি হইতে দিই নাই, আমি পাঠাইছি কিন্তু 10, বাকি 90 কিন্তু এই রাস্তা দিয়ে পাঠাই দিছি। কিন্তু লোকজন কত দেখতেছে, বাইরে থেকে কত ঢুকতে দেখতেছে? বাইরে থেকে ঢুকতে দেখতেছে 100। তাহলে তুমি কি করবা, পাল্লা বৃদ্ধির জন্য, মানে এটারই তো ঘষা মাজা করে পাল্লা বৃদ্ধি করবা, তুমি একটা পার্মানেন্ট মার্কার নিবা। পার্মানেন্ট মার্কার নিয়ে তুমি কি করবা, এই যে 10 আছে না, 10-এর পিঠে লিখে দিবা একটা শূন্য, 5-এর পিঠে লিখে দিবা একটা শূন্য, শূন্যের পিঠে একটা শূন্য লিখে দিবা। শূন্যের পিঠে শূন্য লেখা লাগবে না, 5-এর পিঠে শূন্য, 6-এর পিঠে একটা শূন্য, 7-এর পিঠে একটা শূন্য, 8-এর পিঠে একটা শূন্য, অর্থাৎ প্রত্যেকটা ডাটা 10 গুণ করে করে বেড়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে তুমি যদি এভাবে লিখে দাও, তাহলে কাটা গিয়ে এখানে থামছে, তাহলে লোকজন যখন এখন পার্ট দেখবে, সে দেখবে তো 100, এবং সে বলবে হ্যাঁ 100ই তো গেছে। তাহলে এইভাবেই আমি পাল্লা বাড়াই ফেললাম। অর্থাৎ আগে আগে যখন 10 অ্যাম্পিয়ার যাচ্ছিল, তখন কাটাটা যেখানে ছিল 100 অ্যাম্পিয়ারের জন্য কিন্তু কাটা আমি সেখানেই রাখছি। 100 অ্যাম্পিয়ারের জন্য যখন 100 অ্যাম্পিয়ার পাঠাইছি, কাটা কিন্তু আমি সেখানেই রাখছি, 90 অ্যাম্পিয়ার তল দিয়ে পাস করে দিছি। এখন লোকজন দেখতেছে যে 10 অ্যাম্পিয়ার গেলে আগে কাটার বিক্ষেপ এখানে থাকতো, এখন দেখতেছে 100 অ্যাম্পিয়ার গেলে, 100 অ্যাম্পিয়ার গেলে তাও কাটার বিক্ষেপ এখানে। তো লোকজন তো এটাতে এখন কি ভাববে, 100 ভাববে, কাটার বিক্ষেপ তো একই, কিন্তু এটা আগে 10-এর জন্য ছিল, এখন 100-র জন্য। তো এভাবেই আমরা পাল্লাটা বৃদ্ধি করলাম, এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, সহজ জিনিস, একটু বুদ্ধি খাটালে হয়ে যাবে। আগে যেটারে 10 ভাবতাম, এখন সেটারে 100 ভাববো, এখন যেটারে 10 ভাবতাম, এখন সেটারে 100 ভাববো। ঠিক আছে, তো তোমাদের যেটা হয়, অনেকে ভাবে ভাই আমি তো আগেও 10 পাঠাচ্ছিলাম, এখনো 10ই পাঠাচ্ছি, অ্যামিটারের মধ্যে দিয়ে তো 10ই যাচ্ছে, অ্যামিটার তো 10 মাপলো। তাহলে তুমি বুঝো নাই। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি জিনিসটা বোঝো নাই, কারণ এই কাটার বিক্ষেপটা তো আর কারেন্ট না। এই যে কাটার বিক্ষেপ, কাটার বিক্ষেপটা তো আর কারেন্ট না। হ্যাঁ, কারেন্ট তো, কারেন্ট যেটা আমরা মাপতে চাচ্ছি, যে আগে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, কাটার বিক্ষেপ এখানে ছিল, এখন আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাইছি, তাহলে এই যে অ্যামিটার ওর মধ্যে দিয়ে 10ই পাঠাইছি, অর্থাৎ একই জিনিসই রাখছি, কাটার বিক্ষেপ একই রকম রাখছি, 90 এর মধ্যে দিয়ে পাস করে দিচ্ছি। কিন্তু লোকজন দেখতেছে এই যে এই জিনিসটা, এটা তো দেখতে পাচ্ছে না লোকজন, লোকজন দেখতেছে কারেন্ট যাচ্ছে কত 100 অ্যাম্পিয়ার। তাহলে ওই কাটার বিক্ষেপ আগে যার জন্য 10, যে যে জায়গায় 10, সেই 10 এখন হয়ে গেছে 100, সেই 10 এখন হয়ে গেছে 100। এই যে এইভাবে আমরা পাল্লাটা বাড়াই ফেলছি, এভাবে আমরা পাল্লাটা বাড়াই ফেলছি। এটা নিয়ে একটু নিজে চিন্তা করবা, যদি বুঝতে না পারো একটু নিজে ভাববা, নিজে ভাবলে হয়ে যাবে। তো এইবার আসো, এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমরা কি করব, কত মানে শান্ট ব্যবহার করব। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। এবার ম্যাথমেটিক্যাল হিসাব খুব সহজ। ভি এ বি ইকুয়াল টু ভি এ বি। এবার ভি ইকুয়াল টু কি আই আর না, আই আর। তাহলে এই রাস্তা ঢেকে রাখছি। বলো অ্যামিটার কয়েলের রোধ কত আর, কারেন্ট যাচ্ছে কত আই, তাহলে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত, ভি ইকুয়াল টু আই আর, আই আর, আই আর। এইবার উপরে লাইন ঢেকে রাখছি, এই যে এটা এ মানে এটা এ, এটা বি মানে এটা বি, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই, এটা আই আর, আই আর। তাহলে এন আই মাইনাস আই ইন্টু আর, আর হচ্ছে এস। তাহলে আই আর, এনটাকে সরি আইটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এন মাইনাস 1
এটা হচ্ছে এস, আই আই কাটাকাটি, তাহলে অতএব কত মানের শান্ট যুক্ত করলে এটা হবে এস, এই যে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এটাই হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। এই মানে শান্ট যুক্ত করলে পাল্লা এন গুণ বৃদ্ধি করা যাবে, ঠিক আছে, পাল্লা বৃদ্ধি করা যাবে। তাহলে এইবার আমরা একটা ম্যাথ করব এবং তারপরে আমি তোমাকে প্র্যাকটিক্যাল অ্যামিটার দেখাচ্ছি, যে 3 পাল্লার অ্যামিটার, তিনটা ভিন্ন ভিন্ন পাল্লা অ্যামিটার। ওকে, ছুটি কখন? ছুটি নেই আজকে, কোনো ছুটি নেই আজকে, তো মিনিমাম 2.5 ঘন্টা আগে পড়া শেষ হবে না। ওকে, ক্লিয়ার? তাহলে আসলে একটা ম্যাথ করি। বলা হচ্ছে একটি অ্যামিটার কয়েলের রোধ 0.4 ওহম এবং এটি নিরাপদে 2 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে, 500 অ্যাম্পিয়ার কারেন্ট মাপাতে কি ব্যবস্থা নিতে হবে? কি ব্যবস্থা নিতে হবে মানে কত মানে সংযুক্ত করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, দ্যাট মিন্স কত মানে সংযুক্ত করতে হবে। তাহলে অ্যামিটার কুণ্ডলীর রেজিস্ট্যান্স ছোট হাতের আর 0.4 ওহম। ওকে, পাল্লা কত গুণ বৃদ্ধি করতে চাই, দ্যাট ইজ এন, পাল্লা কত গুণ বৃদ্ধি, এটা হচ্ছে কি আগে মাপতে পারে, নিচে বসাবা মাপতে পারে, আর উপরে বসাবা মাপতে চাই, মাপতে চাই। তাহলে যেটা মাপতে চাই সেটা মাপতে পারে কত গুণ, সেটাই তো পাল্লা। তাহলে 2 অ্যাম্পিয়ার মাপতে পারে, 2 অ্যাম্পিয়ার মাপাইতে চাই 500 অ্যাম্পিয়ার, তাহলে 250 গুণ পাল্লা বৃদ্ধি করতে চাই 250, ঠিক আছে, 250 গুণ পাল্লা বৃদ্ধি করতে চাই। তাহলে কত মানে সংযুক্ত করতে হবে এস, দ্যাট ইজ আর এন মাইনাস 1, আর এর মান 0.4, এন এর মান 250 বিয়োগ 1। আচ্ছা, তাহলে 0.4 ভাগ 250 বিয়োগ 1, তাহলে সায়েন্টিফিক্যালি লিখি, অনেক বড় ছোট মান আসছে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওহম, এই মানে সংযুক্ত করতে হবে। কি ক্লিয়ার? স্যার তো মেসেজ পড়তেছেই না, আজকে ক্লাস প্রবলেম করতেছে সবারই। আচ্ছা, একটু প্রবলেম করবে তারপর আবার ঠিক হয়ে যাবে। প্রবলেম থাকবেই জীবনে, প্রবলেম না ছাড়া হয়? জীবনে খালি প্রবলেম থাকবেই। দাদা ক্লাস আটকে যাচ্ছে বারবার, বুঝতে পারছি নেটের অবস্থা একটু খারাপ। হ্যাঁ, কিন্তু তাও হার মানা যাবে না। ইয়েস দাদা, তাও হার মানবে না। হ্যাঁ, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি গেল, তাই তো? দেখি একটু গুগল সার্চ করি, কিন্তু নেটের যে অবস্থা গুগল সার্চ হবে? অ্যামিটার, একটা অনেক পাল্লার অ্যামিটার নেই, এটা কেমন কথা? এতগুলো অ্যামিটার, একটাও কয়েকটা পাল্লার অ্যামিটার নেই।
এই যে পেয়েছি 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 কেউ ডাউনলোড হবে না এটা কেমন কথা this PC download if it took temperature চিত্রটা তো লাগবে আচ্ছা একটু দাঁড়াও তো 1 মিনিট নোটস ছাড়া হবে না একটু দাঁড়াও কি ব্যাপার ডাউনলোড দিলে কোথায় যাচ্ছে
মাথা গেছে। স্ক্রিনশট নেব, স্ক্রিনশট নেব, ধরো দেখি। এই যে ইয়েস, শেষ পর্যন্ত পারছি। হ্যাঁ, এবার আসছে। এইবার দেখো, এটার একটু ছোট করি। এই দেখো, এই যে এখানে দুইটা স্কেল আছে, দেখো অবশেষে আসছে। এই যে দুইটা স্কেল না, তিনটা স্কেল, ভালো করে খেয়াল করো। দেখো আর একটু বড় করে দেখাই, দেখো এই যে ভালো করে দেখো, 500 মিলি অ্যাম্পিয়ার, 50 মিলি অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, দেখছো? দেখো তিনটা আলাদা আলাদা রেঞ্জ, তিনটা আলাদা আলাদা রেঞ্জ, দেখছো? এই যে তিনটা আলাদা আলাদা পাল্লা, একই সাথে এই থার্মো এই 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 যে অ্যামিটার, এটা দিয়ে মাপা যাবে। অর্থাৎ এই যে কাঁটাটা, এই কাঁটাটা এইখানে আসলে 5 অ্যাম্পিয়ারও হবে, 50 মিলি অ্যাম্পিয়ারও হবে, 500 মিলি অ্যাম্পিয়ারও হবে। আমি তিনটা রেঞ্জেই এই অ্যামিটার ব্যবহার করতে পারো। তার জন্য কি করা হবে? তার জন্য এই দেখো, তার জন্য হচ্ছে এইটা হচ্ছে অ্যামিটারের কয়েল। ধরো এটা হচ্ছে অ্যামিটারের কয়েল, অ্যামিটার কয়েলের জন্য ধরো রোধ আর আমি জানি। এইবার এই যে একটা বোতাম আর এই একটা বোতাম, আমি যদি বাইরের তারটাকে এইটা আর এইটার মধ্যে দিয়ে যুক্ত করি, আমি যদি বাইরের তারটাকে এইটা আর এইটার মধ্যে দিয়ে যুক্ত করি, তাহলে কারেন্ট মাপতে পারে ধরো 0 থেকে এই যে 50 মিলি অ্যাম্পিয়ার, 50 মিলি অ্যাম্পিয়ার এই রেঞ্জে মাপতে পারে। তাহলে তখন এটা 50 মিলি অ্যাম্পিয়ার হিসেবে কাজ করবে। এর জন্য দেখো কোনো অন্য রোধ যুক্ত করি নাই। এইবার আসো, এইবার হচ্ছে এর সাথে সমান্তরাল একটা রোধ যুক্ত করতে হবে। তো এর সাথে এই যে সমান্তরালে একটা রোধ যুক্ত করলাম, ধরো এটা S1 রোধ যুক্ত করলাম, S1 রোধ যুক্ত করলাম সমান্তরাল। এবার যখন এই যে সমান্তরালের সাথে রোধ একটা যুক্ত করব, সমান্তরালে যুক্ত করে ধরো এইটার সাথে, এটার সাথে সমান্তরালে যুক্ত করলাম, যুক্ত করে এটা হচ্ছে আর, বা ধরো 50 মিলি অ্যাম্পিয়ারের জন্য, 50 মিলি অ্যাম্পিয়ারের জন্য হচ্ছে এই শান্টটা। একটু বড় করে দেখাই, পঞ্চাশের জন্য ধরো এই শানটা যুক্ত করব, এই যে এই শানটা যুক্ত করব যখন, এটার জন্য হবে এই যে 50, এটার জন্য হবে এই যে 50। তাহলে এই দুই বোতামের সাথে যুক্ত করলে তখন 50 মিলি অ্যাম্পিয়ারে মাপতে পারবে। এটাকে বললাম S1। এবার তারপর অন্য মানের একটা শান যদি এর সাথে যুক্ত করি, ধরো অন্য মানের একটা শান যদি যুক্ত করি এর সাথে, এই যে অন্য মানের একটা শান যুক্ত করব, এর সাথে সমান্তরালে যুক্ত করব, যুক্ত করে এই যে এইটা, এই বোতামটা ধরো এখানে থাকলো, এটা এটা কমন, এটা সবার সাথে ধরো কমন থাকবে, এটা সবার সাথে কমন থাকবে। তাহলে এবার এইটা যখন যুক্ত করব তখন কাজ করবে, এই বিন্দুটা কাজ করবে হচ্ছে ধরো 500 মিলি অ্যাম্পিয়ারে, 500 মিলি অ্যাম্পিয়ারে। এইবার ধরো এর সাথে আরো একটা শান্ট, এটা S3, এইটা যখন যুক্ত করব, এইটার সাথে এটা যখন যুক্ত করব, তখন এটা S3 শান্ট, S3 শান্ট যখন থাকবে তখন এটা কাজ করবে হচ্ছে এই যে 5 অ্যাম্পিয়ার। এই যে তিনটা আলাদা আলাদা রেঞ্জ, 500 মিলি অ্যাম্পিয়ার, 50 মিলি অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তাহলে একটা জিনিস দেখছো, বোতাম কয়টা?
বোতাম এটা কমন, এই যে এটা সবার সাথে কমন, এই যে এই বোতামটা সবার সাথে কমন, দেখো এই যে এটা এই কালোটা সবার সাথে কমন। আমি যখন এই লালটার সাথে যুক্ত করবো, দেখো এখানে লালের এখানে লেখা আছে 50, এই যে 50, যখন এটার সাথে যুক্ত করব তখন 500, যখন এটার সাথে যুক্ত করব তখন 5, অর্থাৎ এইটা আর এইটা যখন নিব তখন এই রেঞ্জটা কাজ করবে, এই নিচের এই যে 5 অ্যাম্পিয়ারের যে রেঞ্জটা এইটা কাজ করবে, এই যে 5 অ্যাম্পিয়ারের যে রেঞ্জটা এটা কাজ করবে, ঠিক আছে। যখন আমি এইটার সাথে এই তার এই যে তারকে এইভাবে আর এইভাবে যখন যুক্ত করব, এইভাবে যখন যুক্ত করব তখন এই 500টা রেঞ্জ কাজ করবে, তখন কিন্তু আমি এই রেঞ্জটার দিকে তাকাবো, এই যে এই রেঞ্জটা দিয়ে কাজ করব 500। আবার যখন এইটার সাথে এইটা যুক্ত করব, এই যে এই দুইটা এইভাবে তারকে যুক্ত করে দিব, তখন কিন্তু এই যে 50 মিলি অ্যাম্পিয়ারের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা কাজ করবে, ঠিক আছে। এইভাবে আসলে শান্টগুলা লাগাই দিব এবং এটা এইভাবেই পাল্লাটা বৃদ্ধি হবে অ্যামিটার, বোঝা গেছে। তাহলে এবার আসলে লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে ভোল্টমিটার ও এর পাল্লা বৃদ্ধি। ভোল্টমিটার ও এর পাল্লা বৃদ্ধি, ও এর পাল্লা বৃদ্ধি, ওকে। ভোল্টমিটার ও এর পাল্লা বৃদ্ধি, দেখো এবার সহজ জিনিস, এটা হচ্ছে ভোল্টমিটার, এই ভোল্টমিটারের কয়েলের রোধ আর, এই ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে আই কারেন্ট যাইতে পারে নিরাপদে। এখন বলতো যখন আই কারেন্ট নিরাপদে যাচ্ছে, এই কয়েলের রোধ যখন আর, তখন আমি ভোল্টমিটারের দুই প্রান্তে কত বিভব পাবো বলো, ভোল্টমিটারের দুই প্রান্তে কত বিভব পাবো বলো, ভোল্টমিটারের দুই প্রান্তে বিভব পাবো ভি ইকুয়াল টু আই ইনটু আর, আই ইনটু আর, এটাই পাবো। তাহলে ভোল্টমিটার এই বিভবটা মাপবে। এইবার আমি আমি আরো বেশি বিভব মাপাইতে চাই, তাহলে কি কাজ করব, শান্ট যুক্ত করব। এই যে আমরা এমিটারের সাথে শান্ট যুক্ত করলাম, তাহলে ভোল্টমিটারের সাথে শান্ট যুক্ত করব আরো বেশি বিভব মাপাইতে চাইলে। তার আগে লিখো না, দেখো ভোল্টমিটারের কয়েলের রোধ আর, এর মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, কারেন্ট কিন্তু আর বাড়াবো না, কারেন্ট থাকবে, কারেন্ট যা তাই থাকবে। তাহলে এর দুই প্রান্তে আগে ভি ইকুয়াল টু আই আর ছিল, এবার দুই প্রান্তে ভি আরো বেশি হবে। তো আমি কি করলাম, এর সাথে একটা শান্ট যুক্ত করে দিলাম, এই শান্ট যুক্ত করে দিলাম, খুবই অল্প মানে রোধ যুক্ত করে দিলাম। এবার ভাই বলো তো এই দুইটার তুল্য রোধ কত হবে, আর ইনভার্স এস ইনভার্স টোটালটার ইনভার্স, এটা হচ্ছে তুল্য রোধ। তাহলে এবার এই বিন্দু আর এই বিন্দুর যে বিভবটা হবে ভি, ভি ভি ইকুয়াল টু আই আর, আই আই এটা আই তুল্য আর বসালাম। এইবার বলো পাল্লা কি বৃদ্ধি করতে পারলাম, বলো তো দেখি পাল্লা কি বৃদ্ধি করতে পারলাম, পাল্লা কিন্তু বৃদ্ধি হলো না, পাল্লা বৃদ্ধি কিন্তু হলো না। কেন পাল্লা বৃদ্ধি হলো না, কারণ আমি যখন আর এর সাথে এস মানে রোধটা এটাকে যখন সমান্তরালে যুক্ত করছি, ভাই সমান্তরালে যুক্ত করলে তো তুল্য রোধের মান, এই দুইটার তুল্য রোধের মান আরো কমে যাবে, তো রোধ তো কমে গেল, কারেন্ট আই একই ছিল, রোধ এই রোধ তো কম হলো, রোধ তো কমে গেল, তাহলে আয়ের সাথে কম রোধ যুক্ত হয়ে বিভব তো বাড়বে না, এটা তো বাড়বে না, এটা তো আগের চেয়ে দেখো আগে ছিল বি ইকুয়াল টু আই আর রোধ ছিল, এখন আর এর সাথে এস যদি সমান্তরালে যুক্ত করি তাহলে তো আরো রোধ কমে গেল, আর এর চেয়েও কমে গেল, তার সাথে যদি আই গুণ হয় তো বিভব তো বাড়ার পরিবর্তে কমে গেল, তাহলে এটা তো পাল্লা বৃদ্ধি হলো না, তাহলে পাল্লা বৃদ্ধি এটাতে তো হলো না। তাহলে এবার তুমি আমাকে বুদ্ধি দাও পাল্লা বৃদ্ধির জন্য আমি কি কাজটা করব, পাল্লা বৃদ্ধির জন্য কি কাজটা করব, কারেন্ট তো সেম থাকবে, পাল্লা বৃদ্ধি করতে চাই তাহলে এইখানে রোধ বেশি হতে হবে, আর যদি রোধ বেশি হয় সেই বেশি রোধের সাথে এই কারেন্ট গুণ হয়ে দুই প্রান্তের বিভব ভি ইকুয়াল টু আইআর, বিভব বেড়ে যাবে। তাহলে আমরা ভোল্টমিটারের পাল্লাটা বাড়াইতে চাই, তাহলে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য এই যে ভোল্টমিটার তার কয়েলের রোধ আর, এই ভোল্টমিটারের সাথে এই যে একটা রোধ যুক্ত করে দিলাম, এই রোধটা কিভাবে যুক্ত করব, শ্রেণীতে, ঠিক আছে, আর মানের একটা রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, বুঝলাম। অনেক কথা ভাই এটাকে এস বললেন না কেন, শান্ট মানে সমান্তরালে রোধ, কখনোই আমরা শ্রেণীতে যুক্ত রোধকে শান্ট বলবো না। এবার কারেন্ট কত আই, অনেকে বলতে ভাই আই চেঞ্জ হবে, আই কেন চেঞ্জ হবে, আমি তো পাল্লার কোনো মানে কারেন্টের কোনো পরিবর্তন করবো না, কারেন্ট একই থাকবে, দুই প্রান্তে ভোল্টমিটারের দুই প্রান্তের বিভব এবার বাড়বে, তাহলে ভোল্টমিটারের দুই প্রান্তের এবার বিভবটা হবে, এইবার যে বিভবটা হবে সেই বিভব হবে আই রোধ আর প্লাস আর, তাহলে রোধ বেড়ে গেল তার সাথে কারেন্ট গুণ হয়ে ভোল্টেজ বেড়ে যাবে, তাহলে এই ভোল্টেজকে বললাম ভি ড্যাশ। আমি পাল্লা বাড়াইতে চাই, কত গুণ পাল্লা বাড়াইতে চাই, ধরো এন গুণ, আগে মাপতো 10 ভোল্ট এখন মাপবে ধরো 100 ভোল্ট, 10 গুণ পাল্লা বাড়াইতে চাই, তাহলে এই যে ভি ড্যাশ সেটা হবে ভি এর এন গুণ, তাহলে এন ভি, ভি এর এন গুণ,
তাহলে ভি এর এন গুণ বসালাম আই আর প্লাস আর। এইবার দেখো এই যে ভি, এই ভি এর এন গুণ হচ্ছে ভি ড্যাশ, এই ভি এর, তাহলে ভি ইকুয়াল টু আই আর বসাই, এন আই আর প্লাস আর, আই কাটা। তাহলে এখানে কি থাকলো, এন আর মাইনাস আর ইকুয়াল টু আর। তাহলে অতএব বড় হাতের আর হচ্ছে এন কমন, আর কমন নিয়ে এন মাইনাস ওয়ান। তাহলে আর ইকুয়াল টু বড় হাতের আর ইকুয়াল টু আর ইনটু এন মাইনাস ওয়ান। দেখো খুবই সহজ জিনিস, অ্যামিটারের পাল্লা বৃদ্ধির জন্য শান্ট আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, আর ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির জন্য শ্রেণীতে যুক্ত রোধ আর ইনটু এন মাইনাস ওয়ান। এখানে ভাগ, এখানে জাস্ট গুণ। তাহলে মাথায় রাখতে হবে এই রোধটাকে কিভাবে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? তো চলো এবার একটা ম্যাথ করি, ম্যাথ করলে শেষ, একটা ছোট্ট ম্যাথ করলে শেষ। বলা হচ্ছে একটি ভোল্ট মিটারের কয়েলের রোধ, ভোল্ট মিটারের কয়েলের রোধ 500 ওহম। এটি 10 ভোল্ট বিভব মাপে, বিভব মাপে কয়েলের সাথে 5000 ওহম শ্রেণীতে যুক্ত করলে কত বিভব মাপতে পারবে, কত বিভব মাপতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, কত বিভব মাপতে পারবে। তাহলে ভাই আর ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, সরি আর ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে কয়েলের রোধ হচ্ছে 500, আর কয়েলের সাথে এত ওহম শ্রেণীতে যুক্ত করছি পাল্লা বৃদ্ধির জন্য, কত সেটা 5000, আর এটা এন মাইনাস ওয়ান, এন এর মান জানি না, 0 0 0 0 কাটা। তাহলে 50 ভাগ 5 10, এন মাইনাস ওয়ান। তাহলে এন কত, এন হচ্ছে 11। তাহলে পাল্লা কত গুণ বৃদ্ধি করছি, পাল্লা কত গুণ বৃদ্ধি করছি, 11 গুণ পাল্লা বৃদ্ধি করছি। তাহলে এখন কত মাপতে পারবে, এখন মাপতে পারবে, ঠিক আছে, এখন মাপতে পারবে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি ড্যাশ। তাহলে আগের ভি এর এন গুণ, আগের ভি এর এন গুণ, তো এন কত, এন হচ্ছে 11 গুণ আগের ভি কত মাপতে পারতো, 10 ভোল্ট, তাহলে 110 এত ভোল্ট মাপতে পারবে। যে এখন কত ভোল্ট মাপতে পারবে, এখন কত ভি ভোল্ট মাপতে পারবে, 111 সরি 110 ভোল্ট। কি বুঝতে পারছো? তাহলে এই ছিল হচ্ছে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির হিসাব নিকাশ। ক্লিয়ার? তাহলে আশা করি অ্যামিটার এবং ভোল্ট মিটারের এই পাল্লা বৃদ্ধি এবং অ্যামিটার ভোল্ট মিটার টপিক, এই জিনিসটা তোমরা বুঝছো, এটা কিন্তু খুবই বেসিক জিনিস, এটা কিন্তু লাগবে। ক্লিয়ার? টাটা। তাহলে আজকে শেষ এই পর্যন্ত। অনেক কষ্ট দিলাম তোমাদের, আজকে নেটের অনেক ডিস্টার্ব দিছে, তারপরেও যারা ক্লাস করছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।